আলাইকুম সবাইকে। প্রথমেই আমি আমাদের ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রোবট আয়োজিত চমৎকার তথ্যবহুল ওয়ার্কশপটিতে। তো সকলকে রোবটদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এই করোনা মহামারীর কঠিন সময় তোমরা সকলেই তোমাদের পরিবারের সাথে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এই কামনা করে আজকে আমি আমাদের ওয়ার্কশপ শুরু করছি। আজকের ওয়ার্কশপটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ সাব্বির খান, বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইপি ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় রয়েছি এবং আমি রোবটের সাথে অনেকদিন যাবত কাজ করছি এইচআর টিমে হিসেবে। তো চলো আজকে প্রথমে আমরা ওয়ার্কশপটি শুরু করার পূর্বে আজকে ওয়ার্কশপের কিছু নিয়ম কানুন সম্পর্কে জেনে নেই। যেমন ধরো যে আজকের এই ওয়ার্কশপটা মূলত তোমাদের জন্য, সুতরাং আজকের ওয়ার্কশপ সম্পর্কে তোমাদের যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা হ্যান্ড রেজ করতে পারো, অথবা তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা চ্যাট সেকশনে বলতে পারো এবং আমরা সেটা থেকে তোমাদেরকে উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। এবং তোমাদের জন্য ওয়ার্কশপের শেষ পর্বে প্রশ্ন এবং উত্তর পর্ব তো রয়েছে। সো তোমরা তোমাদের সকল ধরনের প্রশ্ন তখন করতে পারবা। সো তোমরা ততক্ষণ তোমাদের প্রশ্নগুলো রেডি করার জন্য খাতা কলম নিয়ে প্রস্তুত থাকতে পারো। আচ্ছা, এখন আর কথা না বাড়িয়ে চলো আমরা ওয়ার্কশপটির মূল অংশে চলে যাচ্ছি। আজকের ওয়ার্কশপটির আলোচ্য বিষয় হলো ভিন্ন ভিন্ন মাইক্রো কন্ট্রোলার। আশা করছি তোমরা সকলে গতকালকে ওয়ার্কশপটিতে অ্যাটেন্ড করেছিলে। গতকালকের ওয়ার্কশপটিতে আমরা মাইক্রো কন্ট্রোলারের একটা বেসিক ধারণা দিয়েছি। আজকে তোমরা এই মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এর পাশাপাশি তোমরা মিনি কম্পিউটিং বোর্ড সম্পর্কেও জানতে পারবে, যেটা অনেক মজাদার। এবং অবশেষে এগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য এবং এগুলো কিভাবে কাজ করে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আজকে মূলত আমাদের এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়েছে তোমাদের জন্য। তো আজকের ওয়ার্কশপটিতে তোমাদের মেন্টর হিসেবে থাকবেন ইশরাক হোসেন নাশাদ ভাইয়া এবং রিমু ভাইয়া, যারা রোবটডার টেকনিক্যাল টিমের সদস্য। তো আমি প্রথমেই আহ্বান করে নিচ্ছি ইশরাক হোসেন নাশাদ ভাইয়াকে আজকের ওয়ার্কশপটি শুরু করার জন্য। নাশাদ ভাই, আপনি কি আছেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশরাক হোসেন, বর্তমানে কুয়েট ট্রিপলিতে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি বর্তমানে রোবটডায় R&D টিমে কন্ট্রিবিউটর হিসেবে আছি। তো আজকের ওয়ার্কশপটি শুরু করছি। তো আমরা আজকের ওয়ার্কশপে আমরা দেখব যে ডিফারেন্ট টাইপস অফ মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন রকমের প্রসেসিং ইউনিট কি হতে পারে। তো আমরা যদি ফার্স্টেই আসি যে আমরা মাইক্রো কন্ট্রোলারটা আসলে কি। তো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আসলে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে একটা সিপিইউ বা একটা প্রসেসর, তার সাথে একটা র্যাম এবং তার সাথে ইনপুট আউটপুট কিছু পিন থাকে। এবং এটার যে মূল বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে একটা চিপের মধ্যে থাকবে এবং এটা সাধারণত ডিজাইন করা হয় এমন ভাবে যে কোনো স্পেসিফিক টাস্ক ও করতে পারবে এবং সেটা বারবার ও করতে থাকবে। তো আমরা যদি এখানে মাইক্রো কন্ট্রোলারটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে এবং এখানে আমরা কিছু ইনপুট দিলে সে আমাদের কিছু আউটপুট দিবে। এই ইনপুটটা হতে পারে হচ্ছে আমরা ইউজার ইনপুট, যেমন আমরা প্রোগ্রাম করে ইনপুট দিতে পারি, বা কোনো সেন্সর থেকে ইনপুটটা আসতে পারে। আর দেন ও এই মাইক্রোকন্ট্রোলারটা সেটাকে প্রসেস করে ও আমাদেরকে ডিজায়ার্ড আউটপুট দিবে। হয়তো কোনো এলইডি জ্বালাবে বা কোনো মোটর ঘোরাবে বা কোনো সার্ভো অন অফ করবে। ও এরকম আমরা যেই ধরনের আউটপুট চাই সেই ধরনের আউটপুট ও প্রডিউস করবে। দেন যদি আমরা আসি যে কি ধরনের মাইক্রোকন্ট্রোলার আসলে আছে, সো অনেক আগে থেকেই আসলে মাইক্রোকন্ট্রোলারের প্রচলন শুরু হয়েছে। তো আমরা যদি মাইক্রোকন্ট্রোলার দিকে তাকাই, দেন আমরা পিক মাইক্রোকন্ট্রোলার দেখতে পাই। এই পিক মাইক্রোকন্ট্রোলার ফুল ফর্ম হচ্ছে পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার। এটা অনেকটা হাই লেভেল মাইক্রোকন্ট্রোলার, আমাদের বিভিন্ন অ্যাডভান্স টাস্ক কন্ট্রোল করার জন্য এই মাইক্রোকন্ট্রোলারটা ইউজ হয়। এরপরে যদি আমরা দেখতে পাচ্ছি এআরএম মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারটা ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স রাইস মেশিন। এটা অনেক হাই পারফরমেন্স মাইক্রোকন্ট্রোলার এবং এটা বেশ জনপ্রিয়। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত মাইক্রোকন্ট্রোলারের মধ্যে অন্যতম এটা যে টেকনোলজিটা বা আর্কিটেকচারটার উপর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে RISC, মানে হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। অর্থাৎ এই মাইক্রোকন্ট্রোলার চেষ্টা করে এখানে অধিক সংখ্যক রেজিস্টার ইউজ করে কম ক্লক সাইকেলের মধ্যে কত বেশি ইনস্ট্রাকশন সে কভার করতে পারে। এটার ইফিসিয়েন্সির জন্য অনেক বেশি হয়। দেন আমরা দেখতে পাচ্ছি 8015 মাইক্রোকন্ট্রোলার। এটা হচ্ছে ইন্টেল 1981 সালে তৈরি করেছিল। এটা একটা 8 বিট মাইক্রোকন্ট্রোলার। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এভিয়ান মাইক্রোকন্ট্রোলার। এটাকে বলা হয় আলফ ভেগার্ড রাইস প্রসেসর। তো এইটাও বেশ জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার। আমরা যে আরডুইনো ইউজ করি, সেই আরডুইনোতে কিন্তু এই এভিয়ার সিরিজের মাইক্রোকন্ট্রোলার গুলো ইউজ হয়, যে অ্যাটমেগা 328, অ্যাটমেগা 2065। এই মাইক্রোকন্ট্রোলার কিন্তু এই এভিআর শ্রেণীর মাইক্রোকন্ট্রোলার। এন্ড দেন আমরা আরেক ধরনের মাইক্রোকন্ট্রোলার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এমএসপি মাইক্রোকন্ট্রোলার। এগুলো সাধারণত 16 বিটের মাইক্রোপ্রসেসর ইউজ করা হয় এই মাইক্রোকন্ট্রোলার গুলোতে। তারপরে যদি আমরা যাই, আমরা এখানে বেশ কিছু মাইক্রোকন্ট্রোলারের ছবি দেখতে পাচ্ছি।
যেমন এখানে হচ্ছে অ্যাটমেলের এভিআর মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি, আমরা বেশ কিছু মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি, যে মাইক্রোচিপের পিক মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরডুইনোর দিকে তাকাই, আরডুইনো উনোতে যে মাইক্রো কন্ট্রোলার ইউজ হয় সেটা হচ্ছে অ্যাটমেগা 328P। এই মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে একটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার। এছাড়া আরডুইনো মেগাতে ইউজ হয় অ্যাটমেগা 2560, এটাও একটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলার গুলো হচ্ছে মূলত তৈরি করছিল অ্যাটমেল, বাট বর্তমানে এটা মাইক্রোচিপ যে টেকনোলজি তাদের আন্ডারে পরিচালিত হয়। এছাড়া আমরা STM32 তে ARM Cortex এর মাইক্রো কন্ট্রোলার ইউজ হয়, যেটা 32 বিট প্রসেসর ইউজ করে, এবং ESP32 তে হচ্ছে 32 বিট ARM এর 32 বিট মাইক্রো কন্ট্রোলার ইউজ হয়। দেন আমরা এখানে মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিছু ডেভেলপমেন্ট বোর্ড দেখতে পাচ্ছি। যেমন এইটা আমরা বাম পাশে দেখতে পাচ্ছি একটা আরডুইনো আছে, এবং আমার হাতের ডান পাশে হচ্ছে একটা ESP32 বোর্ড দেখতে পাচ্ছি। তো এই বোর্ডগুলোর কাজ হচ্ছে, আমরা যে মাইক্রো কন্ট্রোলারগুলো, এগুলো আসলে আমরা যদি আমাদের ডে টু ডে লাইফের প্রবলেম সলভ করতে চাই, তখন এগুলো ইউজ করা একটু কঠিন হয়ে যায় এটার স্ট্রাকচারের জন্য। তো আমরা এই জন্য হচ্ছে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ড বেশি ইউজ করি। তো এই ডেভেলপমেন্ট বোর্ডগুলো ইউজ করার সুবিধা কি, যে আমরা খুব সহজে মাইক্রো কন্ট্রোলারকে পাওয়ার আপ করতে পারি, একে পোর্ট করতে পারি, এবং আবার চাইলে কোড মুছে নতুন কোড লিখতে পারি, এবং এর যে ইনপুট আউটপুট পিনগুলো অত্যন্ত সুন্দরভাবে দেওয়া থাকায় আমরা খুব সহজেই সেই মাইক্রো কন্ট্রোলারগুলো ইউজ করতে পারি। এন্ড এই পাশে দেন আমরা এই যে ESP32 মাইক্রো কন্ট্রোলারটা, এইটা হচ্ছে যে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারের সাথে একটা ওয়াইফাই ব্লুটুথ চিপও ইন্টিগ্রেটেড করা আছে, যার ফলে আমরা আইওটি প্রজেক্ট করার জন্য এই ESP32 মাইক্রো কন্ট্রোলার অত্যন্ত জনপ্রিয়। এখানে আমরা আসলে বিভিন্ন জিনিস মার্ক করা আছে, যে ইউএসবি প্লাগ, দেন হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার যেটা এটা হচ্ছে এটা অ্যাটমেগা 328P মাইক্রো কন্ট্রোলার। দেন এখানে একটা ক্রিস্টাল অসিলেটর আমরা দেখতে পাচ্ছি, এখানে ইনপুট আউটপুট পিন দেখতে পাচ্ছি, ডিজিটাল পিন গুলো এপাশে আছে, অ্যানালগ পিন গুলো এখানে আছে। এছাড়া আমরা সিরিয়াল কমিউনিকেশনের জন্য টিএক্স পিন, আরএক্স পিন, এখানে অ্যানালগ রেফারেন্স পিন, এছাড়া কিছু গ্রাউন্ড পিন আছে, রিসেট বাটন দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি আইসিএসপি পিন। এই পিনটা মূলত ইউজ করা হয় হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারটাকে প্রোগ্রাম করার জন্য। এছাড়া এখানে আমরা আরেকটা মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি অ্যাটমেগা 16U2। এই মাইক্রো কন্ট্রোলারটা মূলত কম্পিউটারের সাথে এই মাইক্রো কন্ট্রোলারটার কমিউনিকেশনের জন্য ইউজ হয়। এরপরে আমরা আসি যে মাইক্রো প্রসেসর কি। আমরা তো মাইক্রো কন্ট্রোলার নিয়ে বেশ কিছু জিনিস জানলাম, তো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর কি সেম জিনিস? আসলে সেম না, আসলে তাদের মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। তো মাইক্রো প্রসেসর মূলত আসলে আমরা কম্পিউটার যে সিপিইউ, সেই সিপিইউ কেই বুঝাই। এটা হলো মূলত আমাদের যত ধরনের অ্যারিথমেটিক লজিক কন্ট্রোল আছে সেই সবগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এটাকে আমাদের হার্ট অফ কম্পিউটারও বলা হয়, এবং এটাকে অনেক সময় লজিক চিপও বলে, এবং এছাড়া আমরা এটাকে সিপিইউ বলি। এই মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের যদি আমরা একটা ডিফারেন্স এই ফিগারটার মাধ্যমে দেখি, তো আমরা এই নীল যে ফুল এরিয়াটা, এটা হচ্ছে আমাদের একটা চিপ মনে করি, এবং মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে এই চিপের মধ্যেই আমাদের সিপিইউ, র্যাম, দেন হচ্ছে রম বা আমরা এটাকে ফ্ল্যাশ মেমোরি বলতে পারি, দেন ইনপুট আউটপুট পোর্ট, দেন এক্সটার্নাল টাইমার, দেন হচ্ছে কমিউনিকেশনের জন্য যে ইউএসআর, এটা হচ্ছে ইউনিভার্সাল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার যে কমিউনিকেশন সেটা। এছাড়া ইপিরম সবকিছুই একটা চিপের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের অন্যতম একটা বৈশিষ্ট্য। এছাড়া আমরা যদি মাইক্রো প্রসেসরের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে সিপিইউ এটা আলাদা আছে, এবং এর সাথে মেমোরি, দেন আদার পেরিফেরালস, ক্লক, ইনপুট আউটপুট পোর্ট, টাইমার, এবং কমিউনিকেশন যে চ্যানেলগুলো সেগুলো আলাদাভাবে কানেক্ট করা থাকে। তো এইটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও মাইক্রো কন্ট্রোলারের আরেকটা যেটা পয়েন্ট আমি বলছিলাম, যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট টাস্ককে বারবার করার জন্য ইউজ হয়। অন্যদিকে মাইক্রো প্রসেসর হচ্ছে ভ্যারাইটি অফ টাস্ক করতে পারে, এবং এটা বিভিন্ন ধরনের টাস্ক করতে পারে। তো আমরা যদি এখানে আরো কিছু বৈশিষ্ট্য একসাথে তুলে ধরার চেষ্টা করি, যে ফার্স্টেই আমরা এই পাশে মাইক্রো প্রসেসর দেখতে পাচ্ছি, এবং এখানে মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এবং একটু আগে আমরা যে ছবিটা দেখেছি যে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে সিপিইউটা আলাদা থাকে, এবং র্যাম, রম, ইনপুট আউটপুট, টাইমার এগুলো সেপারেট ভাবে থাকে। মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে যদি আমরা দেখি, সবগুলো একটা সিঙ্গেল চিপের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে। সিপিইউর কথা যদি আমরা চিন্তা করি, সিপিইউতে ক্লক স্পিডটা সাধারণত একটু বেশি হয়। আমরা একটু পরেই জানবো যে ক্লক স্পিডটা আসলে কি। এটা 1 গিগাহার্টজ থেকে 4 গিগাহার্টজ এর মধ্যে থাকে, বা আরো বেশি হতে পারে। অন্যদিকে আমরা মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে এই ক্লক স্পিডটা সাধারণত তুলনামূলক কম হয়, 1 to 300 মেগাহার্টজ এর মতো। মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে র্যামটাও সাধারণত বেশি থাকে, 512 মেগাবাইট থেকে 128 জিবি, এবং এটা আরো অনেক বেশি হতে পারে। এবং মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে র্যাম সাধারণত কম থাকে, 256 কিলোবাইটের মতো। অ্যান্ড রম যেটা আমরা হচ্ছে, সেটা মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে অবশ্যই বেশি লাগে, কারণ এখানে অনেক হিউজ অ্যামাউন্টের ডাটা প্রসেস করতে পারে।
অ্যান্ড অন্যদিকে দেখতে পাচ্ছি এখানে আসলে মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে ফ্ল্যাশ মেমোরিটা অনেক কম থাকে, কারণ এটা আসলে আমাদের কোনো একটা নির্দিষ্ট টাস্ক পারফর্ম করার জন্য। অ্যান্ড পেরিফেরাল ইন্টারফেসের মধ্যে আমরা যদি মাইক্রোপ্রসেসরের দিক তাকাই তাহলে দেখতে পাবো যে ইউএসবি, ইথারনেট, ইউআরট এরকম যে ইন্টারফেস গুলো এগুলো মাইক্রোপ্রসেসরে থাকে। অন্যদিকে আমরা মাইক্রো কন্ট্রোলারে সাধারণত ইথারনেট ইন্টারফেস বা ইউএসবি ইন্টারফেস থাকে না, সাধারণত যে ইন্টারফেস গুলো থাকে I2C, SPI, UART। আর এই আমাদের আরডুইনোর কথা যদি চিন্তা করি, আরডুইনোতে যে ইউএসবি কমিউনিকেশনটা হয় সেটা মূলত এই ইউআরট ইন্টারফেস দিয়েই হয়। দেন মাইক্রোপ্রসেসর সাধারণত যে বিট সিস্টেমটা এটা বেশি হয়, যেমন 32 বিট আর 64 বিট। অন্যদিকে মাইক্রো কন্ট্রোলার এটা 8 বিট, 16 বিট, 32 বিটও হয় অনেক ক্ষেত্রে। দেন মাইক্রোপ্রসেসর হচ্ছে জেনারেল পারপাস, দেন আমরা যে কোনো ধরনের প্রবলেম সলভ বা যে কোনো কাজ, আমরা ভিডিও গেম খেলা, গান শোনা, কোনো মেশিন লার্নিং প্রবলেম সলভ করা বা যে কোনো কাজে আমরা এই মাইক্রোপ্রসেসরকে ইউজ করতে পারি। বাট মাইক্রো কন্ট্রোলার সাধারণত সোল পারপাসে হয়, যেমন কোনো একটা নির্দিষ্ট টাস্ক করতে হবে। সাপোজ হচ্ছে আমরা এসির মধ্যে যে মাইক্রো কন্ট্রোলারটা থাকে সেটা কি করে, যে আমাদের রুম টেম্পারেচার যদি আমরা দিয়ে দিই যে সার্টিন অ্যামাউন্টে যেতে হবে, তখন ও কি করে, ও ওই টেম্পারেচারটা গেল নাকি এটা চেক করে, এবং যখন যায় তখন এসির যে ফ্যানগুলো ওগুলো অফ করে দেয়, আবার টেম্পারেচারটা ড্রপ হলে আবার ওই এসিটাকে অন করে দেয়। তো এটা এই টাইপের সোল পারপাসে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার গুলো ইউজ হয়। এছাড়া আমরা রোবোটিক্সে তো ইউজ করি, আইওটি প্রজেক্টেও ইউজ করি। দেন যেহেতু মাইক্রো প্রসেসর হিউজ অ্যামাউন্টের কাজ করতে পারে, সো এটার ইউজার কমিউনিকেশনের জন্য অবশ্যই একটা সফটওয়্যার প্রয়োজন। তো সেই সফটওয়্যারটা হচ্ছে মানে অপারেটিং সিস্টেম দরকার হয়। অন্যদিকে মাইক্রো কন্ট্রোলারে সেটার কোনো প্রয়োজন হয় না। দেন মাইক্রো প্রসেসর সাধারণত প্রসেসিং পাওয়ারটা অনেক বেশি থাকে, অ্যান্ড মাইক্রো কন্ট্রোলারে সেটা কম থাকে। দেন পাওয়ার কনজাম্পশন, মাইক্রো প্রসেসর যেহেতু বেশি কাজ করতে পারে ওর অবশ্যই পাওয়ার বেশি লাগবে, তো মাইক্রো কন্ট্রোলারে সেটা কম লাগবে। অ্যান্ড আমরা যদি দেখি ইনস্ট্রাকশন সেট অন প্রসেসিং, মানে এটা হচ্ছে মাইক্রো প্রসেসর অনেক ইন্টেন্সিভ অপারেশনও করতে পারে, কিন্তু অন্যদিকে মাইক্রো কন্ট্রোলার সাধারণত হচ্ছে কন্ট্রোল অ্যান্ড বিট লেভেলের অপারেশন গুলো করে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন কিছু দেখতে পাচ্ছি, যে মাইক্রো প্রসেসর আমরা গেমিং, ওয়েব ব্রাউজিং, ফটো এডিটিং, ডকুমেন্ট ক্রিয়েটিং, এছাড়া কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সলভ করতেও আমরা ইউজ করতে পারি। অন্যদিকে মাইক্রো কন্ট্রোলার আমরা জাস্ট যে কোনো স্পেসিফাইড টাস্ক ইউজ করি, যেটা আমি বারবার বলছি, যেমন ওয়াশিং মেশিনে, মাইক্রোওয়েভ ওভেনে, এসিতে, আইওটি প্রজেক্টে, রোবোটিক্সে আমরা ইউজ করি মাইক্রো কন্ট্রোলার গুলো। দেন যদি আসি যে আমরা তো মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর নিয়ে বেশ কিছু জিনিস জানলাম, এখন আমরা আমাদের কোন একটা প্রজেক্টে আসলে আমরা কোন মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করব, বা কোনটা ভালো কোনটা খারাপ, বা কোনটাকে কেন ইউজ করব, আমাদের কস্টেরও একটা ব্যাপার থাকে। তাহলে সেই জিনিসগুলো যদি জানি, তাহলে ফার্স্টে আমরা এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই আমরা আসলে মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করব। সো ফার্স্টে আসি বিট সিস্টেম। সো এই বিট সিস্টেম বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা এট এ টাইম বা প্রতিবারে কতটুকু ডাটা প্রসেস করতে পারে। আমরা জানি বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, যেটা 0 আর 1। তো এই বিট সিস্টেম যেটা করে, বিট সিস্টেম যেমন আমাদের বিভিন্ন বিট সিস্টেমের মাইক্রো কন্ট্রোলার রয়েছে, 8 বিট, 16 বিট, 32 বিট। তো এই যখন আমরা 8 বিট একটা মাইক্রো কন্ট্রোলার ও এট এ টাইমে 8 বিট ডাটা প্রসেস করতে পারে, অন্যদিকে 32 বিটের একটা মাইক্রো কন্ট্রোলার এট এ টাইমে 32 বিট ডাটা প্রসেস করতে পারে। তো সাপোজ আমাদের একটা টাস্ক করতে হবে যেখানে হচ্ছে 64 বিট ডাটা প্রসেস করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যদি আমি একটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, তাহলে ওর সেই কাজটা করতে ওর কতগুলা সাইকেল লাগবে, 8 × 8 অর্থাৎ 8টা সাইকেল লাগবে, যেহেতু প্রতি সাইকেলে 8 বিট করে ডাটা প্রসেস করতে পারছে। কিন্তু অন্যদিকে 32 বিট মাইক্রো কন্ট্রোলার যদি ইউজ করি, তাহলে হচ্ছে জাস্ট 2 সাইকেলেই আমার ফুল টাস্কটা করে দিতে পারবে, কারণ 32 64 বিট হয়ে যাচ্ছে। তো আবার আমরা যদি এখন এটা চিন্তা করি যে আমাদের যদি কোনো একটা টাস্ক করতে হবে যেটাই হয়তো অনেক কম ডাটা প্রয়োজন, হয়তো 2 বিট 4 বিট ডাটা প্রয়োজন, ডাটা প্রসেস করতে হবে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে কিন্তু 8 বিট যে সিস্টেম, 8 বিট যে মাইক্রো কন্ট্রোলার এবং 32 বিট যে মাইক্রো কন্ট্রোলার, তাদের মধ্যে আসলে কোনো ডিফারেন্সই হবে না, অর্থাৎ স্পিডে আমার 8 বিট মাইক্রো কন্ট্রোলারটা ওই 4 বিটের টাস্কটা করতে যেই সময় নিবে, 32 বিটের মাইক্রো কন্ট্রোলারটাও সেই কাজটা করতে একই পরিমাণ সময় নিবে। দেন যদি আসি আমরা ক্লক স্পিড বলতে আসলে বোঝায় যে ক্লক স্পিডকে আসলে আমরা মাইক্রো কন্ট্রোলার হার্ট বিটের সাথে কম্পেয়ার করতে পারি। এটা বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে যে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা কতক্ষণ 1 সেকেন্ডে কতগুলা টাস্ক করতে পারে। ওকে, সো এটা বিভিন্ন রকমের হয়, যেমন আমরা যে আরডুইনো দেখি এগুলো 12 মেগাহার্টজ বা 16 মেগাহার্টজে কাজ করে। তো এটা কি করে, যে এটা হচ্ছে যে 1 সেকেন্ডে কতগুলা টাস্ক পারফর্ম করতে পারে, এই ব্যাপারটা ডিপেন্ড করে ক্লক স্পিডের উপর। তো ক্লক স্পিড যত বেশি, ও তত 1 সেকেন্ডে ও তত বেশি টাস্ক পারফর্ম করতে পারবে, আর ক্লক স্পিড যত কম, ও 1 সেকেন্ডে তত কম টাস্ক পারফর্ম করতে পারবে। তো সাধারণত আমরা যদি আরডুইনোর ক্ষেত্রে এটা 16 মেগাহার্টজ এর ক্রিস্টাল অসিলেটর দেওয়া থাকে, যেটা হচ্ছে এক্সটার্নাল ক্লক হিসেবে কাজ করে। তো এই কি করে, এটা হচ্ছে ওই 16 মেগাহার্টজ এর জন্য টাইমটা ক্যালকুলেট করে 1 সেকেন্ডের মধ্যে অতবার আরডুইনোকে পাওয়ার আপ করে বলে যে তুমি এখন কাজ করো।
এবং এই ক্লক স্পিডটা আমরা আর্ডুইনোর ক্ষেত্রে যেহেতু এক্সটার্নাল ক্লক ইউজ করা হয়, সো বাইরে ক্রিস্টাল অসিলেটর দিয়ে আমরা এটাকে ওভারক্লকও করতে পারি। তো ওভারক্লক করে এটা 20 মেগাহার্টজ পর্যন্ত করা যায়, বাট এর বেশি করলে দেখা যায় যে আর্ডুইনো আসলে কাজ করতে পারে না, কারণ এটা ওর ক্যাপাবিলিটির উপরে চলে যায়, তখন আর্ডুইনো হ্যাং করে বা ঠিকমতো কাজ করে না। এন্ড দেন আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। তো স্ট্যাটিক র্যামটা আসলে কি, যে আমরা হচ্ছে যখন আমরা প্রোগ্রাম লিখি, প্রোগ্রামে আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন হয়তো আমি লিখি ইন্ট x ইকুয়ালস টু 5, এরকম বিভিন্ন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো আমরা যখন প্রোগ্রামটা রান করে এই ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের এই স্ট্যাটিক র্যামে জমা থাকে। তো আমাদের স্ট্যাটিক র্যাম যত বেশি হবে আমাদের আমরা তত বেশি ভেরিয়েবল ইউজ করতে পারবো আমাদের প্রোগ্রামে। এরপরে আমরা আসছি ফ্ল্যাশ মেমোরি, এটাকে রম হিসাবেও কম্পেয়ার করতে পারি বা মনে করতে পারি। এই ফ্ল্যাশ মেমোরিকে আমরা যে প্রোগ্রামগুলো লিখছি সেই প্রোগ্রামগুলো আমরা এই ফ্ল্যাশ মেমোরিতে স্টোর করে মাইক্রোকন্ট্রোলার। সো ফ্ল্যাশ মেমোরি যত বড় হবে আমরা তত বড় প্রোগ্রাম ইউজ করতে পারবো, তত বড় ডাটা নিয়ে কাজ করতে পারবো। এই ফ্ল্যাশ মেমোরি আমরা যদি আমরা এলসিডি ডিসপ্লে নিয়ে কাজ করি আর্ডুইনোর সাথে, তখন দেখতে পাবো যে এই ফ্ল্যাশ মেমোরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে ফ্ল্যাশ মেমোরি, যেহেতু আমাদের এই আর্ডুইনো ন্যানো এবং উনোতে ফ্ল্যাশ মেমোরি একটু কম থাকে, তো তাই আমরা যখন এলসিডি ডিসপ্লের যে হেডার ফাইলটা সেটা ইনক্লুড করি, তখন দেখা যায় যে অনেক সময় আমাদের মাইক্রো কন্ট্রোলার ক্র্যাশ করে বা হ্যাং করে যায়। কিন্তু আমরা যে আর্ডুইনো ম্যাগার ক্ষেত্রে যেহেতু ফ্ল্যাশ মেমোরিটা কম্প্যাটিবলি বেশি থাকে উনো এবং ন্যানোর তুলনায়, তো তখন দেখা যায় এটা বেশ স্মুথলি কাজ করতে পারে। দেন আমরা আসি ইন্টারফেস। ইন্টারফেস বলতে আসলে আমরা কি বুঝাই, যে ওই মাইক্রো কন্ট্রোলারটাতে কতগুলা ইনপুট আউটপুট পোর্ট আছে, কতগুলো অ্যানালগ পিন আছে, কতগুলো অ্যানালগ ইনপুট পিন আছে, কতগুলো পিডব্লিউএম পিন, মানে কতগুলো পিন থেকে পিডব্লিউএম সিগন্যাল আমরা জেনারেট করতে পারি। এছাড়া কি কি কমিউনিকেশন ও করতে পারে, যেমন আই স্কয়ার, সিএসপিআই, ইউআরট, ও কি কি কমিউনিকেশন সাপোর্ট করে। এছাড়াও আমরা আর এছাড়া এগুলোই মূলত আমরা ইন্টারফেসের মধ্যে বলতে পারি। দেন অপারেটিং ভোল্টেজ, সাধারণত মাইক্রোকন্ট্রোলারগুলো দুইটা ভোল্টেজে কাজ করে, একটা হচ্ছে 5 ভোল্ট সিস্টেম, একটা হচ্ছে 3.3 ভোল্ট সিস্টেম। সো 5 ভোল্ট সিস্টেম যেটা, সেটা কাজ করলে কি কি সুবিধা পাই, যেমন আমাদের অধিকাংশ সেন্সরই আসলে 5 ভোল্ট সিস্টেমের জন্য তৈরি করা। তো আমরা যদি 5 ভোল্ট সিস্টেমের একটা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি, তাহলে আমরা খুব সহজে সেই সেন্সরগুলোকে ওই মাইক্রোকন্ট্রোলারের সাথে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। বাট অন্যদিকে আমরা 3.3 ভোল্টের যদি মাইক্রোকন্ট্রোলার ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের ওই 5 ভোল্টের সেন্সরগুলোকে আমরা সরাসরি ইউজ করতে পারবো না। ওকে, এন্ড বাট আবার 3.3 ভোল্টের যে মাইক্রোকন্ট্রোলার, সেগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেগুলোতে লো পাওয়ার মুড থাকে। সেই লো পাওয়ার মুডের সুবিধা হচ্ছে যে আমরা ওই এটা অনেকটা স্লিপ মুডের মতো কাজ করে আর কি। সেই স্লিপ মুডে যখন মাইক্রোকন্ট্রোলার ইউজ হচ্ছে না, তখন ও স্লিপ মুডে চলে যায় এবং এতে অনেক পাওয়ার সেভ হয়। এবং দেখা যায় যে একটা স্লিপ মুডে থাকলে একটা মাইক্রোকন্ট্রোলার প্রায় একটা পেন্সিল ব্যাটারি দিয়ে 2-3 মাস ইজিলি চলে যেতে পারে। কিন্তু অন্যদিকে দেখা যায় যদি ও নর্মাল মুডে থাকে, ওয়ার্কিং মুডে থাকে, তখন দেখা যায় একটা পেন্সিল ব্যাটারি দিয়ে 1 সপ্তাহ ঠিক মতো চলবে না। ওকে, সো এরপরে হচ্ছে আমরা কোড আপলোডিং ফ্যাসিলিটিস। তো আর্ডুইনোর ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা অনেক বেশি থাকে, যে আর্ডুইনোর একটা আইডি আছে সুন্দর, এখানে আমরা খুব সহজে কোড লিখতে পারি, কম্পাইল করতে পারি, ডিবাগ করতে পারি এবং কি ভুল হয়েছে সেটাও দেখতে পারি। এরপর আমরা হচ্ছে খুব সহজে টুলসে যে কোন বোর্ডে আমরা কোড আপলোড দিব, সেটা কোন কম্পোর্টে ইউজ হয়েছে, সেটাও দেখতে পারি, ক্যামেরা সেটাও দেখতে পারি। তো হচ্ছে এন্ড দেন হচ্ছে কিন্তু অন্য মাইক্রোকন্ট্রোলারগুলোর ক্ষেত্রে কিন্তু এই কোড আপলোডিং ফ্যাসিলিটিসটা নাই। তারা হচ্ছে এই কাজ মানে সেই কাজটা ঠিকমতো করতে পারে, বা তাদের যে ইউজার ইন্টারফেস সেটা এত জনপ্রিয় না। তো তার জন্য যেটা হয়, যে তার জন্য হচ্ছে কোড আপলোডিং এর জন্য দেখা যাচ্ছে তার বিভিন্ন মাইক্রোকন্ট্রোলারই হচ্ছে আর্ডুইনো আইডি কে অপটিমাইজ করে নিয়েছে। তারা হয়তো জেসন ফাইল দিচ্ছে, বা যেই ফাইলটা আমরা আর্ডুইনো আইডি তে ইউজ করে সেই আর্ডুইনো আইডি দিয়েই সেই মাইক্রোকন্ট্রোলারে কোড আপলোড দিচ্ছি, আর্ডুইনো আইডিটাকে সেই মাইক্রোকন্ট্রোলারের জন্য ইউজ করছি। এইটাও একটা পয়েন্ট হিসেবে ইউজ। এন্ড দেন হচ্ছে ইউজার লাইব্রেরি। তো ইউজার লাইব্রেরি হচ্ছে যে আমরা কোনো একটা মাইক্রো কন্ট্রোলারের জন্য কি কি ইউজার লাইব্রেরি আসলে আছে। তো আমরা কোনো একটা প্রজেক্ট করতে গেলে আমাদের অবশ্যই দেখা উচিত যে আমরা যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করছি তার কি কি ইউজার লাইব্রেরি আছে। তো তার যদি ইউজার লাইব্রেরি বেশি থাকে, তাহলে ওটা আমাদের কোড অনেক ইজি হয়ে যায়। বাট ইউজার লাইব্রেরি কম থাকলে সেই কমপ্লেক্স টাস্কগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়। যেমন আমরা যদি আর্ডুইনোর কথা চিন্তা করি, আর্ডুইনোর ক্ষেত্রে সার্ভোর জন্য, সেন্সর দেন সোনার সেন্সরের জন্য অনেকগুলা ইউজার লাইব্রেরি আছে। তো এই জিনিসগুলো কি হয়, তো এই ইউজার লাইব্রেরি গুলা দিয়ে আমরা সহজেই হচ্ছে ওই কাজগুলো, যে সার্ভার কাজগুলা, সেন্সরের কাজগুলো খুব সহজে করে ফেলতে পারি। বাট যদি আমাদের সেই লাইব্রেরি গুলো না থাকতো, তাহলে হচ্ছে আমরা এত সহজে এই কাজগুলো করতে পারতাম না। আমাদের ওই একটা অনেক বড় একটা প্রজেক্টের মধ্যে কোথাও সার্ভো মোটর চালাতে হবে, তার জন্যই দেখা যাচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণে কোড লিখতে হচ্ছে এবং সেটা অনেক পেইনফুল হয়ে যাবে। দেন আমরা আসি যে আর্ডুইনোতে।
আমরা যেই পয়েন্টগুলো এখন দেখলাম আরডুইনোতে আসলে সেই পয়েন্টগুলো আসলে কিরকম বা কিভাবে কাজ করছে এই জিনিসটা যদি আমরা দেখি, তো হচ্ছে ফার্স্টে আসি বিট সিস্টেম। তা আরডুইনো যে মাইক্রোকন্ট্রোলার ইউজ করে অ্যাটমেগা সিরিজের, যেমন অ্যাটমেগা 328P বা 328, আরডুইনো উনো ইউজ করে অ্যাটমেগা 328P, এন্ড ন্যানো ইউজ করে হচ্ছে অ্যাটমেগা 328, অলমোস্ট সিমিলার মাইক্রোকন্ট্রোলার। তো এগুলো হচ্ছে 8 বিট মাইক্রোকন্ট্রোলার ইউজ করে, মানে তারা অ্যাট এ টাইম 8 বিট, ম্যাক্সিমাম 8 বিট ডাটাকে প্রসেস করতে পারবে। দেন আমরা যদি ক্লক স্পিডে, আরডুইনো সাধারণত যে ক্লক স্পিডটা থাকে সেটা হচ্ছে 12 থেকে 16 মেগাহার্টজ, অর্থাৎ ও 12 থেকে 16 মেগাহার্টজ পর্যন্ত থাকে, এবং এটাকে আমরা ওভারক্লক করতে পারি। আরডুইনোর ক্ষেত্রে এটা 20 মেগাহার্টজ পর্যন্ত করতে পারি, বাট এর উপরে যদি ওভারক্লকটা করি তাহলে আসলে এটা কাজ মানে আরডুইনো হ্যাং করে এবং ঠিকমতো কাজ করতে পারে না। ওকে, এন্ড দেন এসআরএম বা স্ট্যাটিক র‍্যাম আরডুইনো উনোর ক্ষেত্রে 2 কিলোবাইট থাকে, এন্ড এটা আসলে আরডুইনো মডেল টু মডেল ভ্যারি করে। এন্ড দেন ফ্ল্যাশ মেমোরি আরডুইনো উনোর ক্ষেত্রে এটা 32 কিলোবাইট, এবং এটাও সেম মডেল টু মডেল ভ্যারি করে, যেমন আরডুইনো মেগা একটু বেশি থাকে। এন্ড ইন্টারফেসের কথা যদি আসি, তো আরডুইনো উনোর ক্ষেত্রে অ্যানালগ পিন থাকে হচ্ছে, অ্যানালগ ইনপুট পিন থাকে 6টা, ডিজিটাল ইনপুট আউটপুট পিন থাকে হচ্ছে 14টা, অন্যদিকে পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারে এমন পিন থাকে 6টা। দেন ইওয়ার্ড কমিউনিকেশনের জন্য আরডুইনো ইওয়ার্ড কমিউনিকেশনের ফ্যাসিলিটি থাকে, যেটা হচ্ছে আমরা টিটিএল ডাটা রিসিভ এবং ট্রান্সমিট করতে পারি। এই জন্য হচ্ছে ডিজিটাল পিন 0 আরএক্স পিন হিসাবে এবং 1 টিএক্স পিন হিসাবে কাজ করে। এছাড়া হচ্ছে আমরা টিডব্লিউআই কমিউনিকেশনের সুবিধা রয়েছে আরডুইনোতে, যেটাকে আমরা I2C বাস বলে থাকি বা I2C ইন্টারফেস বলে থাকি। এই জন্য আরডুইনোর যে অ্যানালগ A4 পিনটা সেটা সিরিয়াল ডাটা পিন হিসাবে এবং অ্যানালগ A5 পিনটা সিরিয়াল ক্লক হিসাবে কাজ করে। দেন এসপিআই কমিউনিকেশন যে ফ্যাসিলিটি সেটাও আরডুইনোতে রয়েছে, সেজন্য হচ্ছে আমরা আরডুইনো উনোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 10, 11, 12 এবং 13 নম্বর পিন ইউজ করে। দেন আরডুইনোতে এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য ডিজিটাল পিন 2 এবং ডিজিটাল পিন 3 রয়েছে। এছাড়া অ্যানালগ রেফারেন্স পিন রয়েছে এবং রিসেট পিন রয়েছে। তো দেন আমরা অপারেটিং ভোল্টেজ যদি আসি, আরডুইনো হচ্ছে 5 ভোল্ট সিস্টেমে কাজ করে, এবং আরডুইনো সাধারণত যে পিনগুলো, সেই পিনগুলোতে ম্যাক্সিমাম ডিসি কারেন্ট আউটপুট দিতে পারে হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। এন্ড 3.3 ভোল্ট পিনে গেলে এটা আসলে 50 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যেতে পারে। এন্ড আর কোড আপলোডের জন্য হচ্ছে আমরা আরডুইনো আইডি ইউজ করি, এবং ইউজার লাইব্রেরি হিসেবে আছে হচ্ছে আরডুইনোর আসলে ভাস্ট কালেকশন অফ ইউজার লাইব্রেরি আছে। সো এই দেন আমরা যদি দেখি, আমরা আরডুইনো সম্বন্ধে জানলাম। দেন আমরা যদি আসি রাসবেরি পাই নিয়ে, তো এই রাসবেরি পাই আমরা এখানে একটা রাসবেরি পাই ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি যে রাসবেরি পাইয়ের ইথারনেট পোর্ট, দেন এখানে ইউএসবি 3 পোর্ট, এন্ড দেন এখানে রাসবেরি পাই ইউএসবি 2 পোর্ট আছে। এছাড়া রাসবেরি পাইতে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো এইচডিএমআই পোর্ট আছে, যেটা 4K ডিসপ্লে সাপোর্ট করে। এন্ড এখানে ইউএসবি সি পোর্ট আছে একটা। এছাড়া হচ্ছে রাসবেরি পাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা কতখানি র্যাম ইউজ করব সেটা আমরা চুজ করতে পারি, এবং এখানে একটা পাওয়ারফুল প্রসেসর। তো এই রাসবেরি পাই হচ্ছে আমরা আরো হাই এন্ড যে প্রজেক্টগুলো সেগুলোতে ইউজ করে থাকি। এটার সব ফ্যাসিলিটি আরডুইনো হচ্ছে অনেক বেশি থাকে। এটা সম্বন্ধে তোমাদের লিনু ভাই তোমাদেরকে আরো ডিটেইলে বলবে, তো আমি এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে আমরা পরে, যেটা হচ্ছে এনভিডিয়া জেটসন সিরিজ। তো আমরা যদি আরো হাই এন্ড কোনো রোবোটিক্স প্রজেক্ট বানাই বা আইওটি প্রজেক্ট বানাই, যেটা হচ্ছে আমাদেরকে গ্রাফিক্যাল ইমেজ প্রসেসিং বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাস্ক করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা এনভিডিয়া জেটসন সিরিজের প্রসেসরগুলোকে ইউজ করতে পারি। এগুলার ফ্যাসিলিটি রাসবেরি পাইয়ের মতোই, বাট এগুলার যে এক্সট্রা সুবিধাটা থাকে সেটা হচ্ছে এগুলায় অত্যন্ত শক্তিশালী জিপিইউ থাকে, যেটা এগুলার অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এখানে আমরা জেটসন TX2, জেটসন ন্যানো, জেটসন এজিএক্স এক্সাভিয়ার দেখতে পাচ্ছি, এবং এটা সবচেয়ে এই সব চারটার মধ্যে এই প্রসেসর সিরিজটা সবচেয়ে শক্তিশালী হয়। তো আমরা এগুলো নিয়ে অন্য কোনো দিন আরো ডিটেইলে জানবো। এন্ড দেন আমরা যদি দেখি যে হোয়াট ইজ এসওসি, আমরা তো আসলে অনেকেই স্মার্টফোন ইউজ করি। তো স্মার্টফোনে আসলে কোনটা ইউজ হয়, মাইক্রো কন্ট্রোলার না মাইক্রো প্রসেসর, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো স্মার্টফোনে যে চিপগুলো ইউজ হয় ওগুলোকে সাধারণত বলে সিস্টেম অন চিপ। তো এই যেগুলো নিয়েও আমরা ডিটেইলে কোনো একদিন জানবো। এন্ড আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ। এখন রিমু ভাই তোমাদেরকে ওনার প্রেজেন্টেশনটা শেয়ার করবেন। আচ্ছা, জি ভাই শোনা যাচ্ছে।
জি, ওকে। সবাইকে আদাব। আমি রিমু রায়। আমি পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। আমার সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং আমি রোবটটা টিমে টেকনিক্যাল টিমে আছি টেকনিক্যাল মেম্বার হিসেবে। সো ভাইয়া আমার কি স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে বাট আরেকটু কাছে কথা বলা ভালো। জি ভাই, দেখা যাচ্ছে। কাছে মাইকটা নিয়ে হ্যালো, ঠিক আছে ভাই, ক্লিয়ার? জি জি ভাই, জি ভাই, একদম আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। সো আমরা এতক্ষণ জানলাম যে আসলে মাইক্রোকন্ট্রোলার কি জিনিস, মাইক্রোপ্রসেসর কি জিনিস এবং আমরা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের একটা মাইক্রোকন্ট্রোলার চুজ করব, এসব বিষয়ে জানলাম। সো আমরা আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে হ্যাঁ আমরা আরডুইনো ইউজ করি, আরডুইনো অনেক কম্পিটেবল একটা কমিউনিটি, কিন্তু এর বাইরেও কিছু মাইক্রোকন্ট্রোলার আছে যেটা আমরা ইউজ করতে পারি, যেটা হতে পারে মাইক্রোকন্ট্রোলার যেটা আরডুইনো থেকে বেশি অ্যাডভান্স বা আরো অনেক ফিচার্স আছে। সো সেটা সম্পর্কে আমরা আরো দেখতে জানবো। সো ফার্স্ট অফ অল ইসরাত যেটা বললো যে বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলার, আমি এসব নিয়ে বেশি কিছু বলবো না। এখানে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলার দেখতে পাচ্ছি যে 8051 পিওয়াইসি, এবিআর, এআরএম। সো এগুলো একেবারেই বিল্ড ইন আইসি, যেটার সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8051 এটা 1 পিন মাইক্রোকন্ট্রোলার। এটা র্যাম 128 বাইট, রোম 4 কিলোবাইট, 4 আইও পোর্টস আছে এখানে। দেন এখানে পিআইসি দেখতে পাচ্ছি আমরা, যেটা 8 বিট সিপিইউ, 2 এমবি মেমোরি স্পেস, ফ্ল্যাশ মেমোরি 4 কিলোবাইট টু 128 কিলোবাইট, এসআরএম 4 কিলোবাইট, এখানে ইপিআরও 256 বাইটস টু 1 কিলোবাইট। সো সো এরপরে যদি আমরা আর কিছু মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে এভিআর, এআরএম। এভিআর মোটামুটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার, বিভিন্ন অ্যাডভান্স প্রজেক্টে আমরা এটা ইউজ করতে পারি। তো এভিআর 8 বিট মাইক্রোকন্ট্রোলার, এটা 32 বিট মাইক্রোকন্ট্রোলার হিসেবেও পাওয়া যেতে পারে। পাশাপাশি এআরএম 32 বিট জেনারেল পারপাস প্রসেসর, আর এদিকে এভিআর এর ক্লক স্পিড 16 মেগাহার্টজ, এটা ডিপেন্ড করে। আবার এখানে ইপি রোম মেমোরি রয়েছে, যেটা আমরা আসলে পার্মানেন্টলি কোনো ডেটা সেভ করতে পারি। এখানে 10 বিট এডিসি আছে, 8 চ্যানেলস। আর কিছু ফিচার আছে যেটা ইউআরটি, আইএসপি, এসপিআই, এগুলো প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা আসলে কোনো কম্পোনেন্টস এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো আর কি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এআরএম এর ইউআরটি, এসপিআই, আইএসপি, এসব ফিচার আছে। এবং এখানে আর কি এক্সট্রা হিসেবে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার একটা ফিচার আছে। সো আমরা এটা সম্পর্কে মোটামুটি জেনেছি, আমরা হালকা মডিউল দিলাম। এখন বিষয় হলো যে আমরা কেন ইন্টারাপ্ট করতে, সরি, সেটা হচ্ছে তোমার মাইকটা একটু কাছে নিয়ে বলতে হবে, কথা শোনা যাচ্ছে না, অনেকে বলতেছে। শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে, কিন্তু একটু কেন জানি বাইরে থেকে একটু নয়েজ আসতেছে। তো একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বললে আশা করি বাইরের নয়েজটা শোনা যাবে না। এবার ক্লিয়ার আছে? জি জি হ্যালো, ভাই, এবার শোনা যাচ্ছে ক্লিয়ার। জি জি ভাই। আচ্ছা আচ্ছা। তো এখন বিষয় হলো যে আমরা যেসব মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে জানলাম, 8051, এভিআর, এআরএম, তো এইসব দিয়েও আমরা আসলে বিভিন্ন অটোমেশন করতে পারি। কিন্তু এখানে আমাদের কিছু ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা আসলে কোনো প্রজেক্ট দাঁড় করাতে পারবো। তো ফার্স্ট অফ অল যেটা হলো যে এটার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে ফার্স্ট অফ অল আমাদের এইসব মাইক্রোকন্ট্রোলার ইউজ করার জন্য আমাদের লাইক সি, সি প্লাস প্লাস বা মাঝে মাঝে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, যেটা মোটামুটি ভালোই কমপ্লেক্স। তো তারপরে এখানে একটা প্রসেস আছে যেখানে কম্পাইলার ইউজ করতে হয়, যেখানে আমরা আসলে কোডটা রান করব। তারপর সেটার হেক্স ফাইলটা আমরা প্রোগ্রামারের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার ইনপুট দিতে পারি। সো মোটামুটি এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মানে আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদি তোমরা কখনো কেউ ইউজ করে থাকো বা জানো, তাহলে বুঝতে পারবা যে তুমি যদি একটা নর্মাল এলইডি ব্লিঙ্কও করাতে চাও, তো যেটা আরডিনোতে করতে অনেক ইজি হয়ে যাবে, অনেক সহজে করতে পারবা, সেটা আসলে যদি আমরা একটা বিল্ড ইন এভিআর, এআরএম বা অন্য কোনো মাইক্রোকন্ট্রোলার করি, সেক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্স হবে। তো এই জন্যই আসলে আমরা আম, সময়ের সাথেই আমাদের পরিবর্তন আসছে, যেটা আসলে আমরা বিভিন্ন মাইক্রোকন্ট্রোলার দেখতে পাচ্ছি যে আরডিনো কমিউনিটি, এটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে আরডিনো কমিউনিটি কি করেছে, যে এই যে মাঝখানে যে এত ওয়ে, আমাদেরকে এই ওয়েটাতে যে এত কিছু কমপ্লেক্সিটি ফেস করতে হচ্ছে, সেটাকে এক জায়গায় কম্বাইন করেছে। তো যার মাধ্যমে আমরা আইডি পাচ্ছি, প্রোগ্রামার আমাদের ইউজ করতে হচ্ছে না, আলাদা আমাদের বিল্ড ইন আমাদের আরডিনো কমিউনিটির আইডি আছে,
এবং আর্ডিনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা সি++ এর উপর বেস করেই আর কি সাজানো। তো এখন আমরা দেখবো যে আসলে আর কি কি মাইক্রোকন্ট্রোলার আমরা ইউজ করতে পারি। তো আমরা হ্যাঁ আসলাম তারপর আর্ডিনো বোর্ডে, যে কি কি আর্ডিনো বোর্ড আমরা ইউজ করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর্ডিনো উনো আছে, আর্ডিনো মেগা, আর্ডিনো ন্যানো, আর্ডিনো লিওনার্ডো, আর্ডিনো ইথারনেট। সো এগুলো আসলে আহ, বিভিন্ন স্পেসিফিকেশন আছে, এগুলো ডিপেন্ড করে যে তুমি তোমার র্যাম কেমন লাগবে, ফ্ল্যাশ মেমোরি কেমন লাগবে, বা তোমার জিপিআইও পিন বেশি লাগবে নাকি কম লাগবে সেটার উপর ডিপেন্ড করতেছে। আবার সাইজও ম্যাটার করতেছে। সো আমরা মোটামুটি আরডুইনো সম্পর্কে এর আগেও জেনেছি, এর আগেও প্রেজেন্টেশন গুলোতে। সো আমরা আরেকটু সামনের দিকে যাব, সেটা হচ্ছে আদার মাইক্রোকন্ট্রোলার্স। আরডুইনোর পাশাপাশি আমরা আসলে আর কি কি মাইক্রোকন্ট্রোলার ইউজ করতে পারি, সেটা হলো আমরা এখানে একটা ফার্স্টেই দেখতে পাচ্ছি যে রাসবেরি পাই পিকো আমার লেফট সাইডে, যেটা রাসবেরি পাইয়ের মোটামুটি খুব রিসেন্ট একটা ডেভেলপমেন্ট বোর্ড। তো মোটামুটি এটার ফিচার অনেক ভালো। এর পাশে রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে STM32। যদিও আমি এখানে ব্ল্যাক পিল ছবি দিছি, যদি আমাদের দেশে এটা অ্যাভেলেবল না। সো এটা STM32 মাইক্রোকন্ট্রোলার, যেটা মোটামুটি ভালো অ্যাডভান্স এবং আমাদের অনেক ভালো ফিচার দেয়। তো সেটা সম্পর্কে আমরা সামনের দিকে জানবো। সো লেফট সাইডের নিচে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, সেটা হলো যে ESP8266। এটা হলো ইএসপি সিরিজের একটা মাইক্রোকন্ট্রোলার, এবং এর পাশে যে মাইক্রোকন্ট্রোলারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ESP32। সেটা ESP8266 এর আমরা আরেকটু অ্যাডভান্স বলতে পারি, যেটা ইএসপি সিরিজেরই। তো আমরা এখন এগুলো নিয়ে একটু কম্পারিজনে যাব যে আসলে ব্যাপারটা কি, বা কি অ্যাডভান্স ফিচার্স আছে এদের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা আর কিছু মাইক্রোকন্ট্রোলার দেখতে পাচ্ছি যেটা আরেকটু অ্যাডভান্স বলা যায় এবং আরেকটু ফিচার বেশি এটা। সেটা হলো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে রাসবেরি পাই, এবং এর পাশে ব্যানানা পাই, এবং এর নিচে টিঙ্কার বোর্ড এবং ইন্টেল এডিসন। এগুলো আসলে খুব বেশি ভারী প্রজেক্ট যদি করা হয়, যেমন মার্স রোভার, এগুলোতে রাসবেরি পাই ইউজ করা হয়। ব্যানানা পাইটা আরেকটু অ্যাডভান্স। আর এখানে টিঙ্কার বোর্ড যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা আসুস কোম্পানির বানানো বোর্ড, এর পাশে ইন্টেল এডিসন। সো এগুলো আরো একটু অ্যাডভান্স বোর্ড, যেগুলো তোমরা আরো কমপ্লেক্স কোনো প্রজেক্ট বা আরো কোনো অ্যাডভান্স প্রজেক্ট হলে আমরা আসলে এই সময় ইউজ করবো। সো আমরা এখন কথা না বাড়িয়ে আমরা কম্পারিজনে যাই যে আসলে আরডুইনোর পাশাপাশি আমরা কি কি বোর্ড ইউজ করতে পারি এবং এদের ফিচার্স গুলো কি আসলে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাসবেরি পাই পিকো, ESP32 এবং STM32 ব্লু পিল। তো ফার্স্টে আমরা যদি দেখি যে এখানে সিপিইউ যদি আমরা রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে আসি, এখানে রাসবেরি পাই পিকোর সিপিইউ আসলে ডুয়াল কোর প্রসেসর, এবং এটা সিপিইউ 120 মেগাহার্টজ। এবং আমরা যদি ESP32 দেখি, এটারও ডুয়াল কোর প্রসেসর, কিন্তু এটার আসলে আমরা ক্লক স্পিড একটু বেশি, যেটা 240 মেগাহার্টজ। আবার আমরা যদি ব্লু পিলের ক্ষেত্রে যাই, সেটা হলো 72 মেগাহার্টজ। আচ্ছা, এরপরে যেটা আসলো সেটা হলো কোর প্রসেসর। যেহেতু রাসবেরি পাই পিকো এবং ESP32 ডুয়াল কোর প্রসেসর, সেজন্য আমরা এটা কো প্রসেসর হিসেবে প্রসেসর পাচ্ছি। সেটা রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে যেটা, সেটা হলো পিও এটাকে বলে, এবং ESP32 যেটা হলো সেটা হলো ইউএলপি কো প্রসেসর। বাট আনফরচুনেটলি ব্লু পিলের আসলে যেহেতু এটা ওয়ান কোর প্রসেসর, এখানে কোনো কো প্রসেসর নাই। আচ্ছা, তারপরে আমরা র্যামে যদি যাই, তাহলে রাসবেরি পাই পিকোর র্যাম 264 কিলোবাইট, ESP32 520 কিলোবাইট, এবং ব্লু পিলের 20 কিলোবাইট। আচ্ছা, র্যামটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আসলে আমরা কোডিং এ আমরা যদি কোনো বড় কোড লিখি, সেখানে যদি অনেক বেশি ভেরিয়েবল থাকে, অনেক বেশি যদি কমপ্লেক্স হয়, তাহলে সেক্ষেত্রে র্যামটা ম্যাটার করে। যদিও আসলে 520 কিলোবাইট এত লাগে না, 264 কিলোবাইট মোটামুটি এনাফ। তবুও এটা মোটামুটি থাকাটা সেফ, বা এটা আমরা আরো আমাদের প্রজেক্টে আমাদের হেল্প করবে। আচ্ছা, দেন এরপরে আমরা যদি যাই ফ্ল্যাশ মেমোরি রাসবেরি পাই পিকোতে এক্সটার্নাল 2 MB আছে, আর ESP32 তে 4 MB, ব্লু পিলে 64 বা 128 কিলোবাইটও হতে পারে। আচ্ছা, এরপরে আমরা জিপিআইও যদি দেখি, রাসবেরি পাই জিপিআইও আছে 30টা। ESP32 যদি আমরা দেখি তাহলে 26টা ম্যাক্সিমাম, এবং ব্লু পিলের ক্ষেত্রে এটা 37। আচ্ছা, তারপরে আসলাম অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, এই বিষয়ে আমরা সামনেই কথা বলবো যে আসলে কি। তো এখানে রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে এডিসি আসলে 12 বিট, ESP32 ক্ষেত্রেও 12 বিট, এবং ব্লু পিলের ক্ষেত্রেও 12 বিট। আচ্ছা, তারপরে রাসবেরি পাই পিকোতে আমরা আসলে একটা ইউএসবি পোর্ট পাচ্ছি, যেটা ESP32 তে নেই এবং ব্লু পিলে আছে। আচ্ছা, তারপরে ওকে। আচ্ছা, আমরা তারপরে যে দেখলাম যে এখানে I2C, এটা আসলে এক ধরনের প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন সেন্সরস বা অ্যাকচুয়েটরস যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। তো এটা আসলে রাসবেরি পাই পিকোতে আছে দুইটা, ESP32 তে দুইটা, এবং ব্ল্যাক পিল যেটা, আচ্ছা সরি এখানে আসলে ব্ল্যাক পিল হয়ে গেছে, আচ্ছা ব্লু পিল হবে, এখানে আসলে দুইটা। এবং এসপিআই এর ক্ষেত্রে রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে দুইটা আছে, ESP32 ক্ষেত্রে 4টা, এবং ব্লু পিলের ক্ষেত্রে দুইটা। আচ্ছা, তারপরে I2C এর ক্ষেত্রে রাসবেরি পাই পিকোতে আসলে কোনো ফিচার নাই, বাট ESP32 তে আছে, এবং
ব্লু পিলের কোনো ফিচার নেই আসলে এখানে। আচ্ছা, ডিবাগিং এর ক্ষেত্রে এক ধরনের মোড ইউজ করা হয় যেটা বলে এসডব্লিউডি, সেটা 3টা বোর্ডে আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কারেন্ট কনজাম্পশন। আচ্ছা, এখানে কারেন্ট কনজাম্পশন আমরা দিতে পারছি যে রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে 18 মিলি অ্যাম্পিয়ার, SP32 এর ক্ষেত্রে 53 মিলি অ্যাম্পিয়ার, অপরদিকে ব্লু পিলের ক্ষেত্রে 26 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপরে আমরা একটু ভেতরের দিকে যাব যে হ্যাঁ, আমরা দেখলাম যে আসলে হ্যালো, আচ্ছা, সিপিইউ ক্লক স্পিড আমরা ফিচার যখন দেখলাম যে হ্যাঁ, বিভিন্ন মাইক্রোকন্ট্রোলারের বিভিন্ন ক্লক স্পিড, যেমন আমরা দেখলাম যে রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে সরি রাসবেরি পাই পিকোর ক্ষেত্রে 120 মেগাহার্টজ, আবার ESP32 ক্ষেত্রে এখানে 240 মেগাহার্টজ, আবার এপাশে ব্লু পিলের ক্ষেত্রে 72 মেগাহার্টজ। তো আসলে এটা কোথায় ম্যাটার করে? আচ্ছা, এটা নিয়ে যদিও ইশরাক হোসেন একটু বলছে, তবু আমি আরেকটু ভেতরে যাই। সেটা হচ্ছে ক্লক স্পিডটা হলো যে একটা সিপিইউ বা একটা আসলে প্রসেসর, সেটা 1 সেকেন্ডে কতগুলো ক্লক সাইকেল আসলে সম্পন্ন করে। এটাকে আসলে হার্টজে আমরা বিবেচনা করি, যেটাকে বলে 1 সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন চলেই আসে যে আসলে ক্লক সাইকেলটা তাহলে কি জিনিস? আচ্ছা, ক্লক সাইকেলটা হলো যে একটা সিঙ্গেল ইলেকট্রিক্যাল পালস বা একটা পিরিয়ড অফ টাইম, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি যে 1 সাইকেল পার সেকেন্ড। সো এই টাইমটাতে আসলে একটা মাইক্রোকন্ট্রোলার বা একটা মাইক্রোপ্রসেসর, যেটা আর কি সিপিইউ, সেটা আসলে কতগুলো টাস্ক আর কি করতে পারে, যেটা হতে পারে মনে করো যে অ্যাক্সেসিং মেমোরি, রাইটিং ডাটা, অর জাস্ট গ্র্যাবিং নিউ সেট অফ ইনস্ট্রাকশনস। সো এখানে যদি আমাদের ক্লক স্পিডটা বেশি হয়, লাইক যেমন আমরা ESP32 দেখলাম যে তার ক্লক স্পিড 240 মেগাহার্টজ। সো এটা মোটামুটি হিউজ একটা ক্লক স্পিড, যার মাধ্যমে আমরা আসলে অনেকগুলো টাস্ক একসাথেই করতে পারবো। এবং এটাতে যেটা বললো ইসরাক হোসেন যে হ্যাঁ, এখানে বারবার কমান আসবে যে হ্যাঁ, এই কাজটা করতে হবে। সো যদি ক্লক স্পিড আমরা বেটার একটা পাই কোনো মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে বা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, তাহলে যেটা হবে যে হায়ার ক্লক স্পিডটা কিছু ম্যাটার করে, আমরা আরো বেশি তাড়াতাড়ি ক্যালকুলেশনস করতে পারবো। আমাদের আসলে যে টাস্কগুলো থাকবে আরো বেশি ফাস্টার হবে এবং স্মুথার হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কম্পারিজন করি যে ESP32 এবং ব্লু পিলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে ESP32 240 মেগাহার্টজ, কিন্তু ব্লু পিলে 72 মেগাহার্টজ। সো এক্ষেত্রে অবশ্যই ESP32 অনেক অ্যাডভান্স। সো ESP32 এর মাধ্যমে আমরা অনেক বেশি ফাস্টার আউটপুট পাবো এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা একসাথে রান করাতে পারবো। সো মোটামুটি এক্ষেত্রে ESP32 একটু আগায় আছে আর কি। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস দেখতেছি যেটা যে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হলো যে আমরা এখানে কম্পারিজনের জন্য আরডুইনো উনোকেও এখানে কম্পেয়ার করছি। সেটা হলো যে আরডুইনো উনোতে আমরা জানি যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যে ব্যাপারটা আছে সেটা হলো 10 বিট। সো 10 বিট যদি আমরা দেখি, সেটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, সেটা হলো যে 1023। আচ্ছা, কিন্তু SP32 বা STM32 ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেটা হলো 12 বিট, যেটা 4096। সো এটা মোটামুটি হিউজ। এখন বিষয় হলো যে এটা আসলে কোথায় ম্যাটার করতেছে, সেটা আমরা যদি রাইট সাইড দেখতে পারি যে রেজুলেশন নামের একটা এখানে আমরা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হলো যে ধরো তুমি কোনো একটা অ্যানালগ সেন্সরের রিডিং নিচ্ছ, তো সেক্ষেত্রে হবে যেটা, যে সেন্সর কিন্তু অনেক ধরনের হয়, যে ভোল্টেজ ভিত্তিক সেন্সর, রেজিস্ট্যান্স ভিত্তিক সেন্সর। তো আমরা যখন রিডিংটা নেব, সেক্ষেত্রে আমরা আসলে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, এটা আসলে প্রথমে সেন্সরটা নেয়, দেন ওটার মাধ্যমে কনভার্টার থাকে, যেটাকে বলে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেটার মাধ্যমে আমরা আসলে যেই ডিজিটাল ভ্যালুটা পাই সেটাকে কনভার্ট করে আমরা আসলে মেজার করতে পারি যে আসলে আমরা কত ভ্যালু পাচ্ছি। তো এখানে যদি আমরা আহ, আহ, বেশি বিট পাই, তাহলে যে ব্যাপারটা হয় যে এখানে দেখো রেজলিউশন যদি আরডুইনো উনোর ক্ষেত্রে দেখি আমরা, তাহলে 5 ভোল্টকে যদি আমরা 10 বিটে ডিভাইড করি, তাহলে 4.9 মিলিভোল্ট। মানে বিষয়টা দাঁড়ালো যে আমরা যে একটা সেন্সর যে ভ্যালুটা নেব, সেটাকে 4.9 মিলিভোল্ট আসলে ভাগ করা হবে। মানে আমরা একটা মোটামুটি একটা ভ্যালুকে ডিভাইড করে করে ভ্যালুটা নিচ্ছি, যে হ্যাঁ, আসলে একটা সেন্সর কতটুকু ইনপুট দিচ্ছে। কিন্তু আমরা যদি SP32 বা STM32 ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে রেজুলেশনটা কিন্তু আরো কম। কম বলতে আসলে বিষয়টা এরকম না, আসলে রেজুলেশনটা বেশি। সেটা কিরকম, যে দেখো আমরা এখানে কিন্তু আরডুইনো ক্ষেত্রে এটাকে 4.9 মিলি ভোল্টে ডিভাইড করছি, কিন্তু SP32 বা STM32 ক্ষেত্রে আমরা কিন্তু 1.2 মিলি ভোল্টে ডিভাইড করছি। তার মানে কি, আমরা আরো সূক্ষ্ম ভ্যালু পাচ্ছি। তো তাহলে ভেবে দেখো, যে আমরা কোনো একটা সেন্সরের যদি ইনপুট নেই, সেটাকে যদি আমরা আরো সূক্ষ্মভাবে মেজার করি, তাহলে অবশ্যই আমরা আরো প্রিসাইজ ভ্যালু পাবো। সো এটা অনেক বেশি একটা ম্যাটার করে।
যে হ্যাঁ এডিসি ভ্যালুটা যদি আমরা এডিসিটা যদি আসলে 12 বিটের হয় তাহলে আমরা আরো আসলে দেখা যাবে যে আরো আমাদের যদি কোনো প্রজেক্টে আরো বেশি প্রিসাইজ ভ্যালু লাগে বা স্পেসিফিক ভ্যালু লাগে সেক্ষেত্রে আরডিনো উনো থেকে ESP32 বা STM32 আরো বেশি অ্যাডভান্স। কিন্তু এখানে আমরা আরেকটু ডেপথে যাব, সেটা হলো যে যদি আমরা আসলে আরেকটু ভিতরে যাই যে এসি আসলে আমরা যদি ESP32 বা STM32 মধ্যে কম্পেয়ার করি, এটা যদিও এক্সপেরিমেন্টাল ভ্যালু আমি এখন বলছি, সেটা হলো যে তোমরা তাহলে এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবে যে STM32 মোটামুটি ESP32 থেকে 10 টাইমস স্টেবল। মানে তুমি যদি কোনো ভ্যালুটা নাও, কোনো অ্যানালগ ভ্যালু নাও এডিসির মাধ্যমে, সেটা হবে তুমি যে ভ্যালুটা পাবা ESP32 তে, যদিও 10 বিট, এটা আরো সূক্ষ্ম ব্যাপার। সো তুমি যদি STM32 তে সেটা নাও সেটা আরো বেশি স্টেবল হবে। তো এই জায়গায় STM32 কিন্তু একটু আগায় আছে। তো বুঝতেই পারছো যে এডিসির ক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই STM32 ইউজ করতে পারি। কারণ যেটা ESP32 থেকে অনেক বেশি স্টেবল, তাহলে আমরা ভ্যালুটা আরো বেশি অ্যাকুরেট পাবো, প্রিসাইজ পাবো। আচ্ছা, তারপরে আমরা দেখি, আচ্ছা তারপরে একটা বিষয় যে ইন্টারাপ্ট হ্যান্ডলিং। ফার্স্ট অফ অল আসলে ইন্টারাপ্ট হ্যান্ডলিং ব্যাপারটা কি? এটা হলো যে সাপোজ তুমি মনে করো তোমার একটা প্রজেক্টে তুমি কয়েকটা ফিচার দিছো, 2-3টা ফিচার আছে যেখানে আসলে তুমি মনে করো যে একটা সেন্সর ভ্যালু নিচ্ছ, পাশাপাশি মনে করো যে একটা বাটন থাকছে যেটার মাধ্যমে তুমি এলইডি ব্লিঙ্ক করবে বা তোমার একটা সার্ভো চালাবে। আচ্ছা, এই একই সাথে মনে করো যে তোমার সাপোজ মনে করো তুমি সেন্সর ভ্যালুটা নিচ্ছ, এই একই সময়ে তোমার মনে করো যে একটা বাটন প্রেস করতে হবে। তো এটা হতেই পারে যে তোমার অ্যানালগ ভ্যালুটা নেওয়ার সময় তুমি বাটন প্রেসটা ভ্যালু নিতে পারছো না ঠিক মতো। তো ইন্টারাপ্ট যেটা করবে সেটা হলো যে তুমি যদি বাটন প্রেসটা যদি ইন্টারাপ্ট ফাংশনের মধ্যে রাখো, তাহলে তোমার মাইক্রোকন্ট্রোলার যেটা করবে সেটা হলো যে যখন সেটা কোডটা রান হবে, যখন ইন্টারাপ্টটা কল করবে তখন সেখানে সে পজ হয়ে যাবে। পজ হওয়ার ফলে তুমি যাতে তোমার ওই ভ্যালুটা মিস না করো, তারপর যখন তুমি ইন্টারাপ্টটা রান করবা, করার পরে আবার কোডটা রিজিউম হবে। সো এটা হলো ইন্টারাপ্ট হ্যান্ডলিং। সো আমরা এখন যদি ESP32 এবং STM32 ভিতরে দেখি, তাহলে ESP32 তে আমরা মোটামুটি একটু স্লো রিয়াকশন পাই ইন্টারাপ্টে, যেটা আমরা যদি STM32 এর সাথে কম্পেয়ার করি। আচ্ছা, সেটা হলো যে এটা ইট নিডেড মোর দেন 3 মাইক্রোসেকেন্ড টু রিয়াক্ট টু অ্যান ইন্টারাপ্ট সিগন্যাল। আচ্ছা, তো আমরা এটা আসলে এক্সপেরিমেন্টাল ভ্যালু, তোমরা আসলে যখন কাজ করবে তোমরা অসিলোস্কোপে এটা চেক করতে পারবা যে ESP32 তে তোমরা যদি ইন্টারাপ্টটা ইউজ করো তাহলে মোটামুটি 3 মাইক্রোসেকেন্ড লেগে যায় যে আসলে ইন্টারাপ্টটা আসলে রিয়াক্ট করতে। কিন্তু আমরা যদি STM32 ক্ষেত্রে দেখি, সেখানে আসলে মোটামুটি সেই রিয়াক্টটা করতে 1.3 মাইক্রোসেকেন্ড লাগে। তো মোটামুটি আমরা যদি একটা ক্যালকুলেশন করি, তো আমরা এখানে দেখতে পাবো যে এটা মোটামুটি অ্যারাউন্ড 3 টাইমস ফাস্টার দেন ESP32। সো এই ক্ষেত্রেও কিন্তু ইন্টারাপ্ট হ্যান্ডলিংটা STM32 আসলে বেটার ESP32 থেকে। সো আমরা যদি কোনো প্রজেক্টে আমাদের কোনো স্পেসিফিক বা অ্যাডভান্স ফিচার রাখতে চাই, যেটা আসলে আমরা যখন চাবো তখনই আমাদের ইনপুট নিতে হবে বা রিয়াক্ট করতে হবে, সো সেক্ষেত্রে আমাদের ইন্টারভিউ করতে হবে, এবং সেক্ষেত্রে STM32 অবশ্যই বেটার হবে ESP32 থেকে। আচ্ছা, তারপরেই আমরা যদি আসি যে ইনপুট আউটপুট অপারেশনস অ্যান্ড ইন্টিজার অ্যারিথমেটিক্স। আচ্ছা, এই ব্যাপারটা কি? এটা হলো যে তুমি একটা প্রজেক্টে আসলে সাপোজ মনে করো একটা বাটনের ইনপুট নিচ্ছ, একটা সেন্সর একটা ইনপুট নিচ্ছে, আবার একটা আউটপুট দিচ্ছ, সাপোজ বাজার্স বা অন্য কিছু হতে পারে। তো এই ইনপুট আউটপুট অপারেশন এবং ইন্টিজার অ্যারিথমেটিক্স মানে তোমার হলো যে তুমি একটা ফাংশনে কি কি ক্যালকুলেশন করতেছো, কি কি ইন্টিজার ভ্যালু আসলে তুমি এখানে ক্যালকুলেশন করতেছো। তো এই ক্ষেত্রেও আমরা যদি দেখি যে তুমি যদি কখনো এক্সপেরিমেন্ট করো তাহলে বুঝতে পারবা যে একটা 10,000 লুপসে STM32 নিয়ারলি 735 মিলি সেকেন্ডস নেয়। কিন্তু কিন্তু দেখা যাবে যে মোটামুটি STM32 একটা অপটিমাইজ ভার্সন আছে, যাই হোক, সেটা আসলে 658 মিলি সেকেন্ডস নেয়। কিন্তু আমরা যদি এটা আসলে ESP32 সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে একটা 10,000 লুপসে আমরা ইনপুট আউটপুট অপারেশনস এবং ইন্টিজার অ্যারিথমেটিক্স সেটা 596 মিলি সেকেন্ডসে পাচ্ছি। তার মানে কি ESP32 অবশ্যই ইনপুট আউটপুট অপারেশনসটা এবং ইন্টিজার যে অ্যারিথমেটিক্স ক্যালকুলেশনটা, এটা কিন্তু STM32 ক্ষেত্রে কিন্তু বেশি ফাস্ট দিচ্ছে। তার মানে এই জায়গায় কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ESP32 অবশ্যই কিন্তু বেটার। আচ্ছা, এরপরে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন। আচ্ছা, আমরা যখন কোনো প্রজেক্ট করব তোমরা অবশ্যই জানো যে এখানে আমাদের আসলে হিউজ ক্যালকুলেশন করতে হয়, যেখানে আমরা যদি আরো প্রিসাইজ ভ্যালু চাই, অ্যাকুরেট ভ্যালু চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্লোটিং পয়েন্ট চলেই আসে। আচ্ছা, এই জায়গায় যদি আমরা একটু এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখি, তো এটা আসলে তোমাদের কাজের জন্য তোমাদের জন্য সহায়তা করবে, তোমরা আসলে বুঝতে পারবে আগে থেকেই। এরপরে তোমরা যদি এক্সপেরিমেন্ট করো দেন এটা খুবই ভালো ব্যাপার।
তো এক্ষেত্রেও সেম ব্যাপার যে তোমরা যদি 10,000 লুপে আমরা দেখি যে STM32 মোটামুটি 1534 মিলি সেকেন্ড নেয় ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন করার জন্য, কিন্তু ESP32 356 মিলি সেকেন্ড নেয়। তার মানে অনেক কম ভ্যালু নেয়। সো এটা যদি আমরা দেখি মোটামুটি ক্যালকুলেশন করে, তাহলে ESP32 মোটামুটি 4 গুণ ফাস্টার STM32 থেকে। সো আমরা যদি কোনো প্রজেক্টে অনেক বেশি ক্যালকুলেশন থাকে আমাদের অ্যালগোরিদমে, আমরা সেই ক্ষেত্রে আমরা কিন্তু STM32 থেকে ESP32 কিন্তু আমরা চুজ করতে পারবো বা করা বেটার বলে আমার মনে হয়। তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকুলেশন। আচ্ছা, তারপরে আমরা আসবো কোর প্রসেসর। আচ্ছা, কোর প্রসেসর হলো যে যেখানে আসলে আমরা ডুয়েল প্রসেসর দেখবো, সেখানে আমরা আসলে কোর প্রসেসর যাদের দুইটা আছে তাদেরই কোর প্রসেসর আছে, যেমন আরডুইনো উনো STM32 এদের কোনো আসলে যেহেতু একটা প্রসেসর, সে কারণে এদের কোনো কোর প্রসেসর নাই, কিন্তু রাস্পবেরি পাই পিকো কোর প্রসেসর পিও আছে এবং ESP32 ইউএলপি কোর প্রসেসর আছে। আচ্ছা, যেটা আসলে পিআইও যেটা দেখলাম আমরা রাস্পবেরি পাই পিকো, এটা সম্পর্কে একটু বলি। সেটা আসলে খুব মোটামুটি একটা ফাস্ট প্রসেসর, কিন্তু এটা আসলে একসাথে 9টা কমান্ড নিতে পারে। তো এটা মোটামুটি একটা লিমিটেশন। কিন্তু আমরা যদি ESP32 কোর প্রসেসর দেখি, যেহেতু এটা দুইটা প্রসেসর আছে, সেক্ষেত্রে আমরা দেখবো যে ESP32 যে কোর প্রসেসর আছে, এটা আবার অন্য একটা উদ্দেশ্য আছে। সেটা কি করে? সেটা হলো যে তোমার একটা প্রজেক্টের এনার্জি সেভিংস এ আসলে এটা কাজ হবে। সেটা এখন কেন এনার্জি সেভিংস দরকার, কেন আসলে এই প্রসেসরটা কাজ করে, সেটা হলো তুমি একটা প্রজেক্টে মনে করো যে যে ব্যাটারি দিয়ে বা যে পাওয়ার সোর্স দিয়ে তোমার প্রজেক্টটা মোটামুটি মনে করো 5 দিন বা 7 দিন চললো, কিন্তু তুমি যদি ইউএলপি কোপ্রসেসর কোডিং করতে পারো, মানে আই মিন ESP32 কোপ্রসেসর ইউজ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম, দেখা যাবে যে কয়েক মাস চলতেছে। সো পাওয়ার সোর্সটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তো এই জায়গায় আমরা কিন্তু একটা বেনিফিট পাচ্ছি ESP32 কোপ্রসেসর থেকে, যে আমরা আসলে এনার্জি সেভিংস এখানে কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা, তারপরে আসি। আচ্ছা, এখন আমরা আরডুইনো উনোর সাথে কিছু ইন্টারফেসের কম্পারিজন করব আসলে ESP32 এবং ব্লুপিল এর মধ্যে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে আরডুইনো উনোর ডিজিটাল আইও পিনস 14টা, পাশাপাশি ESP32 মোটামুটি তোমার সব পিনেই ডিজিটাল আউটপুট দিতে পারবে, শুধুমাত্র 34 থেকে 39 যে পিনগুলো আছে এগুলো শুধুমাত্র ইনপুট নেয়। আচ্ছা, পাশাপাশি ব্লু পিলের ডিজিটাল আইও পিনস 37টা এবং অ্যানালগ আইও পিনস যদি আমরা দেখি, দেন আরডুইনো উনোর 6টা, কিন্তু ESP32 15টা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ESP32 আবার অ্যানালগ পিন যেটা আর কি, সেটা দুই ধরনের, একটা ADC1 ADC2। সো এডিসি পিন যেগুলো অ্যানালগ পিন 15টার মধ্যে, তোমরা আরো গুগল করলে বা ঘাটলে বুঝতে পারবে। সো ওই পিনগুলো ইউজ করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে ওই পিনগুলো তোমরা আসলে ওয়াইফাই যখন ইউজ করবা, তো আমরা সামনে আরো কথা বলবো যে ওয়াইফাই চিপ নিয়ে, যেটা ESP32 আছে। তো সেক্ষেত্রে তোমার ADC1 ADC2, ADC1 এর ক্ষেত্রে আসলে তোমরা ওয়াইফাইটা ইউজ করা যাবে না, মানে তোমরা যদি ওয়াইফাই ইউজ করো তাহলে ADC1টা ইউজ করতে পারবে না, তখন তোমাকে ADC2 ইউজ করতে হবে। তুমি আরো ঘাটাঘাটি করলে তোমরা তখন বুঝতে পারবে সামনে। আচ্ছা, তারপরে ব্লু পিলের ক্ষেত্রে অ্যানালগ পিন আসলে 10টা আছে। এরপরে পিডব্লিউএম পিন, পিডব্লিউএম পিন হলো যে যেটা আসলে অ্যানালগ আউটপুট দেয়। আমরা আসলে অ্যানালগ ইনপুট নেই অ্যানালগ পিনে, কিন্তু ক্ষেত্রে অপিস মানে মোটামুটি তুমি সবগুলো পিনে কিন্তু পিডব্লিউএম আউটপুট দিতে পারছো, মানে আউটপুট দিতে পারছো। তো মোটামুটি এটা কিন্তু একটা হিউজ একটা বেনিফিট আমাদের জন্য, যে আমরা যদি কোনো একটা আমাদের যদি পিডব্লিউএম আউটপুট লাগে বেশি, তো আমরা কিন্তু ESP32 ইউজ করতে পারি। আসলে ESP32 পিনগুলো আছে, এটা আসলে মাল্টিপল ফিলার আছে একসাথে, যে কারণে আসলে এটা আসলে আমাদের এই বেনিফিটটা দেয়। তো ব্লু পিলের ক্ষেত্রে 15টা। ইন্টারাপ্টের ক্ষেত্রে আরডুইনো উনোতে আসলে হার্ডওয়্যার 2টা পিন, ESP32 ক্ষেত্রে সেম কাজ পিডব্লিউএম পিনে যেরকম হয়েছে, যে এখানে সবগুলো পিনই আসলে ইন্টারাপ্ট করতে পারে। এর কারণ হলো এখানে ডুয়াল প্রসেসর আছে, একটা প্রসেসর আসলে এগুলোই হ্যান্ডেল করে, যে ইন্টারাপ্টের জন্য ইউজ করা হয়। সো এখানেও আমরা কিন্তু একটা হিউজ ফিচার দেখতে পাচ্ছি ESP32 জন্য, যে আমরা সবগুলো পিন ইন্টারাপ্ট ইউজ করতে পারি। আমরা যেটা আগে বললাম আর কি, যে ইন্টারাপ্টটা কেন জরুরি আমাদের স্পেশাল কোনো ফিচারের জন্য। আচ্ছা, ব্লু পিলের ক্ষেত্রে এটা আবার 16 পিনস। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইফাই। আচ্ছা, এখানে ওয়াইফাই এ আমরা আরডুইনোতে কোনো ওয়াইফাই ফিচার পাচ্ছি না, কিন্তু ESP32 তো ওয়াইফাই ফিচার আছে, কিন্তু আবার ব্লু পিলে নাই। সো ওয়াইফাই ব্লুটুথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ESP32 শুধুমাত্র আমাদের এই ফিচারটা দিচ্ছে, কিন্তু আর অন্য কোনো মাইক্রোকন্ট্রোলার কিন্তু দিচ্ছে না। সো আমরা যদি ওয়াইফাই ব্লুটুথ ইউজ করি, সো অবশ্যই ESP32 আমরা চুজ করতে পারি। দেন টাচ পিনস, টাচ পিনস এর ক্ষেত্রে আসলে আরডুইনো উনোর যেটা কোনো টাচ পিনস নাই, ESP32 তে আসলে এখানে 10টা টাচ পিনস আছে। আচ্ছা, ব্লু পিনের ক্ষেত্রে টাচ পিনস আছে, এখানে আসলে আমি একটু মিক্স করে ফেলছি। আচ্ছা, তারপরে আসি আমরা ইউআরটি তে। ইউআরটি আসলে আরডুইনো উনো দিচ্ছে একটা, ESP32 দিচ্ছে 3টা, ব্লু পিল দিচ্ছে 3টা। আচ্ছা, তারপরে
আচ্ছা, এখন আমরা যে আসলে কম্পেয়ার করলাম এত কিছু, সেটার ক্ষেত্রে আমরা মোটামুটি একটা জাজমেন্ট করে ফেলছি যে আসলে আমরা কোন আরডুইনো থেকে কিন্তু STM32 বলো বা ST32 বলো, এগুলো মোটামুটি অ্যাডভান্স ফিচার দেয় আমাদের। কিন্তু এর পরেও কেন আরডুইনো এইসব মাইক্রোকন্ট্রোলার থেকে একটু ডিফারেন্ট? আচ্ছা, ফার্স্টেই আমরা দেখি আইডি সম্পর্কে ইসলাম যদিও বলছে, তবু আমি আরেকটু অ্যাড করি। সেটা হলো যে আমরা যদি ST32 বা STM32 ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু আসলে আমরা সেরকম ওদের বিল্ড ইন বা ওদের কোম্পানির সেরকম কোনো বিল্ড ইন আইডি পাচ্ছি না। সেক্ষেত্রে আচ্ছা, এমন না যে তোমরা আসলে ST32 বা STM32 যদি কোডিং করো, অন্য কোনো আইডি নেই, কিন্তু এটা তোমাদের জন্য আরো বেশি কমপ্লেক্স হবে। যেটা সহজ করে দিচ্ছে আরডুইনো আইডি। তোমরা জাস্ট খালি কিছু প্লাগইন ইউজ করে এই STM32 বলো বা ST32 বলো, যেটা আসলে আরডুইনো আইডি তুমি ইউজ করতে পারতেছো। তো সেই ক্ষেত্রে কিন্তু আরডুইনো অনেক আগায় আছে। সেম লাইব্রেরির ক্ষেত্রে, যেটা ওই ইসরাক হোসেন বললো, যে আমরা লাইব্রেরি যদি ইউজ করি, আমরা আরডুইনো ক্ষেত্রে দেখবো আরডুইনো কমিউনিটি আসলে হিউজ লাইব্রেরি আছে। তুমি যে কোনো কম্পোনেন্ট কতটা প্রোটেক্টেড। তো সেই ক্ষেত্রে আমরা তোমরা যখন আরো কাজ করবে আরো বুঝতে পারবে যে আরডুইনো উনো কিন্তু মোটামুটি অনেক ভালো একটা সার্কিট প্রোটেকশন দেয়। তার মানে কি, তুমি যদি আরডুইনো উনো ইউজ করো, এটা মোটামুটি নষ্ট করা কিন্তু অনেক টাফ, সো টাফ। কিন্তু এটা যদি আমরা কম্পেয়ার করি অন্য মাইক্রো কন্ট্রোলারের সাথে, তাহলে কিন্তু এটা আসলে অতটাও সার্কিট প্রোটেকশন দেয় না। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আরডুইনো আগায় আছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখবো যে কম্পোনেন্টস কম্প্যাটিবিলিটি উইথ মাইক্রো কন্ট্রোলার, এটা কিন্তু একটা বড় বিষয়। আচ্ছা, কেন বড় বিষয়? তোমরা যখন কাজ করবে বা যারা কাজ করো তারা বুঝতে পারবে এই বিষয়টা। সেটা তোমরা বাজারে যে কম্পোনেন্ট গুলো দেখবা, সেটা মোটামুটি দেখবা যে আরডুইনো কম্পেটেবল করে। কারণ হলো যে আরডুইনো কমিউনিটির যে লাইব্রেরি বলো বা আরডুইনোর বোর্ডটার যে মনে করো আর্কিটেকচার বলো, সেটা মোটামুটি অনেক হ্যান্ডি, এবং এখনকার যত সেন্সরস বা অ্যাকচুয়েটরস বা ডিসপ্লে যেটা বলো, সেটা সহজেই তুমি মাইক্রোকন্ট্রোলার মানে আরডুইনোতে যেটা যত সহজেই ইউজ করতে পারবা, তোমার ESP32 বা STM32 তে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যেমন মনে করো, তুমি যদি আলট্রাসনিক সেন্সর বা অন্য কোনো 5 ভোল্টের সেন্সর ইউজ করো, সেক্ষেত্রে আমরা জানি যে ESP32 কিন্তু আসলে 3.3 ভোল্টে কাজ করে। কিন্তু আমাদের কি সেন্সরে কি লাগতেছে, 5 ভোল্ট লাগতেছে। 5 ভোল্ট সেন্সর যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে হচ্ছে। তো আমাদের কিন্তু মোটামুটি একটা ভালো প্যারা যাবে এখানে, যে আমি আসলে এই ডিভাইসটা ইউজ করবো, আমি পাওয়ার সোর্স পাচ্ছি না। সো সেই ক্ষেত্রে কিন্তু আরডুইনো অনেক আগায় আছে, যেটা তুমি অন্য কোনো মাইক্রোকন্ট্রোলার কিন্তু পাচ্ছ না। আচ্ছা, তারপরে আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা আমি দেখতেছি, যে এখানে আমরা ইউজিং আরডুইনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উই ক্যান কোড ESP32 STM32। মানে কি, আমরা আরডুইনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ESP32 কোডিং করতে পারতেছি, STM32 কোডিং করতে পারতেছি। আচ্ছা, আরডুইনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কিছুই না, সেটা তোমার হলো C++। মানে আমাদের এখানে আসলে আরডুইনোর বেশিরভাগ ফাংশনস কিন্তু C++ রেডি করা। তো কিন্তু মোটামুটি ভেতরে যে তুমি সিনট্যাক্স গুলো দেখবা, যদি সেটা সিতেই আসলে করা হয় ভেতরে। তো তোমরা যদি মোটামুটি C++ জানো, তাহলে এখানে প্রোগ্রামিং করতে পারবা। কিন্তু ESP32 এর পাশাপাশি কিন্তু ইউজ করা হয় কি, মাইক্রোপাইথন। তো মাইক্রোপাইথন করলে এখানে আলাদা কিছু ব্যাপার আছে, কিন্তু তুমি আসলে ইজিলি আরডুইনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে পারতেছো, সেম STM32 ক্ষেত্রেও। তো আমরা মোটামুটি যদি দেখি যে হ্যাঁ, আরডুইনো থেকে আমরা অন্য কোনো ESP32 বা STM32 যদিও অ্যাডভান্স, কিন্তু ইন সাম কেসেস আমাদের কিন্তু আরডুইনোর কাছে আসতে হচ্ছে, কারণ এটা মোটামুটি কিছু ফিচারে অনেক আগায় আছে, অনেক কম্পিটেবল। আচ্ছা, তারপরে আমরা যাই। হ্যাঁ, এখন আমরা যত কিছু নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা মোটামুটি একটা সামারি দিতে পারি যে আসলে এত ফিচারের উপর ডিপেন্ড করে। সাপোজ আমরা একটা প্রজেক্টে আমার কোন ফিচারটা প্রিসাইজ লাগবে বা কোন জিনিসটা আমার অ্যাকুরেট লাগবে, সেটার উপর আমরা সিলেক্ট করবো যে আসলে আমরা কোন বোর্ডটা নিব। কারণ একটা অ্যাডভান্স প্রজেক্ট করলে আমরা অবশ্যই দেখবো যে হ্যাঁ, আমার এই প্রজেক্টে আসলে আমার একটা এডিসি ভ্যালু বা ইন্টারাপ্ট হ্যান্ডেলিং। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল যে ফাস্ট প্রসেসিং স্পিড, আমরা প্রথমেই দেখছি যে ক্লক স্পিড কিন্তু ESP32 240 মেগাহার্টজ। তার মানে কি, এটা কিন্তু আসলে একই সাথে মানে অনেক বেশি টাস্ক হ্যান্ডেল করতে পারে এবং অনেক বেশি ফাস্টার, যেটা কিন্তু আমরা আরডুইনো উন্নতে কিন্তু দেখো 16 মেগাহার্টজ বা STM32 ক্ষেত্রেও কিন্তু অনেক কম, ST32 তুলনায় আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি আসলে কোনো প্রজেক্টে ফাস্ট প্রসেসিং চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ESP32 ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে কি এখানে বেটার এডিসি ভ্যালু। আমরা পূর্বের স্লাইডগুলোতে দেখতে পাচ্ছি যে এডিসি ভ্যালুটা আসলে কিন্তু আমরা STM32 যেটা আছে, সেটাতে কিন্তু
যদিও STM32 ESP32 10 বিট এডিসি ভ্যালু আমরা ইনপুট নিতে পারি, কিন্তু তবুও কিন্তু আমরা STM32 কিন্তু আরো ESP32 থেকে আরো 10 টাইমস স্টেবল দেয়। সো এটা যদি হয় যে তোমার কোনো প্রজেক্টে এডিসি ভ্যালুটা খুব বেশি প্রিসাইজ লাগতেছে, খুব বেশি অ্যাকুরেট লাগতেছে, তোমার অবশ্যই STM32 কিন্তু চুজ করা উচিত। একই সাথে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং, আমরা ইন্টারাপ্ট হ্যান্ডেলিং দেখছি যে STM32 কিন্তু মোটামুটি ESP32 থেকে আরো বেশি তাড়াতাড়ি কিন্তু রিয়্যাক্ট করে, মানে মোটামুটি 3 টাইমস ফাস্টার আমাদের রিয়্যাক্ট করে। সো আমাদের কোনো প্রজেক্টে যদি ইন্টারাপ্ট, মানে আমি যদি কোনো স্পেশাল ফিচার আমি চাচ্ছি যে বা যেই সময় আমার ইন্টারাপ্ট লাগবে, সেটা যদি আরো ফাস্টার করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের STM32 চুজ করা উচিত। এবং এরপরেই আমরা যদি দেখি যে আসলে ইনপুট আউটপুট অপারেশনস এবং ইন্টিজার অ্যারিথমেটিক যেটা আমরা দেখলাম, সো আমরা ওখানে বিবেচনা করে দেখলাম যে হ্যাঁ, আমাদের যদি ইনপুট আউটপুট অপারেশনস আরো বেশি ফাস্টার লাগে বা ইন্টিজার ক্যালকুলেশন আরো বেশি ফাস্টার লাগে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ESP32 চুজ করা উচিত। একই সাথে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন, যেটা সম্পর্কে আমরা আলোচনা করে আসছি, যে আমরা যদি আমাদের কোনো অ্যালগরিদমে অনেক বেশি কমপ্লেক্স ভ্যালু থাকে এবং আমাদের যদি কমপ্লেক্স ক্যালকুলেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ESP32 কিন্তু 4 টাইমস ফাস্টার। সো তুমি যদি অবশ্যই কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন করো তোমার কিন্তু কোনো প্রজেক্টে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ESP32 ইউজ করা উচিত। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি যে ওয়াইফাই এবং ব্লুটুথ ফিচার। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ESP8266, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দিই, এটা আসলে একসাথে হয়ে গেছে। আমরা আইওটি অ্যাপ্লিকেশনস এর জন্য এই বোর্ডগুলো ইউজ করতে পারি ESP8266। এটা আসলে ESP32 সিরিজেরই, কিন্তু আসলে ESP32 এটা থেকে আরো বেশি অ্যাডভান্স। কিন্তু আমরা যদি আসলে রাসবেরি পাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ রাসবেরি পাই কিন্তু আসলে মোটামুটি ভালো একটা অ্যাডভান্স বোর্ড, কিন্তু আসলে আমরা আর যে কাজগুলো এগুলো কিন্তু আরডুইনো বলো বা ESP32 দিয়েই মোটামুটি চালা যেতে পারি, যদি না তুমি ইমেজ প্রসেসিং করো। কিন্তু তুমি কিন্তু আইওটি অ্যাপ্লিকেশনসে ESP8266 বলো, ESP32 বলো বা রাসবেরি পাই কিন্তু ইউজ করতে পারতেছো। কিন্তু ওয়াইফাই ব্লুটুথের ক্ষেত্রে তোমাকে কিন্তু ESP8266 বা ESP32 চুজ করতে হচ্ছে। কিন্তু ESP8266 অবশ্য ব্লুটুথ নেই, শুধুমাত্র ওয়াইফাই আছে। কিন্তু ESP32 যদি আমরা দেখি, আমরা কোনো প্রজেক্টে যদি মনে করো আইওটি একটা প্রজেক্ট করবো যেখানে আমাদের ওয়াইফাই ফিচার লাগতেছে বা মনে করো যে একটা ব্লুটুথ ফিচার লাগতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ESP32টা চুজ করা উচিত বা আমরা করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে আচ্ছা, এত কিছুর পরেও আমরা কিন্তু এটা দেখো যে ফর বেটার কম্পোনেন্টস কম্প্যাটিবিলিটি এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট, যেটা আমরা এতক্ষণ দেখে আসছি, যে আরডুইনো কিন্তু অবশ্যই বেস্ট সবকিছুর পরেও। কারণ আমরা যদি আরডুইনো কমিউনিটির বাইরে বের হই, তাহলে কিন্তু STM32 বলো, ESP32 বলো, এটা কিন্তু সোটাস, এটা আমরা দেখতে পাচ্ছি। তো যদি এমন হয় যে আসলে আমার বেটার কম্পোনেন্টস এর আমি কম্প্যাটিবিলিটি চাচ্ছি বা আমার লাইব্রেরিতে অনেক প্যারা হচ্ছে বা কমপ্লেক্সিটি ফেস করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আরডুইনো অবশ্যই ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আমি আসলে আহ, আচ্ছা এরপরে আমরা কিন্তু একটা নিচে দেখতে পাচ্ছি একটা জিনিস, যে ইএসপি নাও এবং ফ্রি আর্টস। আচ্ছা, এটা সম্পর্কে এটা আরেকটু অ্যাডভান্স, তোমরা আমি আসলে তোমাদের এটা আসলে একটু ঘাটাঘাটির জন্য ছেড়ে দেবো, কিন্তু তবুও আমি কিছু বলবো যে আসলে এটা কেন আমি এখানে দিছি। সেটা হলো যে ইএসপি নাও একটা আসলে কমিউনিকেশন প্রোটোকল, সেটা ESP32 মাধ্যমেই তুমি ইউজ করতে পারো। এখন বিষয় হলো যে ESP সিরিজের বোর্ডগুলোর মাধ্যমেই তুমি এই কমিউনিকেশন প্রোটোকলটা ইউজ করতে পারবা। এখন এটা কি আসলে, এটা আসলে স্পেসিফিক ডেভেলপ করা একটা কমিউনিকেশন প্রোটোকল, যেটার মাধ্যমে তুমি মনে করো যে সাপোজ মনে করো তুমি 4টা ESP32 বোর্ড কম্বাইন করে একটা প্রজেক্ট করতে চাচ্ছ, যেখানে মনে করো যে 4টা বোর্ড একটু স্মল ডিস্টেন্সে বা মোটামুটি ওদের যে রিকোয়ার্ড ডিস্টেন্স আছে এর মধ্যে রাখে তুমি মনে করো যে একটা ESP32 বোর্ড থেকে আরেকটা ESP32 বোর্ডে একটা ভ্যালু দিতে চাচ্ছ বা নিতে চাচ্ছ বা রেসপন্স করতে চাচ্ছ। মানে এখানে বিষয় হলো যে তুমি একই সাথে 2টা বা 3টা বা তারও একাধিক বোর্ড এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবা ইএসপি নাও কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে, যেটা কিন্তু তুমি আসলে অন্য কোনো ডেভেলপমেন্ট বোর্ডে পাচ্ছ না। একসাথে আসলে এত সহজে ইন্টারঅ্যাক্ট করার জন্য, মানে মাল্টিপল আসলে বোর্ড ইউজ করার জন্য। আচ্ছা, তারপর আমরা একটা অ্যাডভান্স জিনিস এখানে দেখতে পাচ্ছি যে ফ্রি আর্টোস। আচ্ছা, ফ্রি আর্টোস জিনিস যেটা, সেটা হলো যে এটা একটা ওপেন সোর্স একটা সফটওয়্যার, যেটা আসলে আহ, উম, এটা আসলে প্রথমে হ্যান্ডেল করতো অন্য কোম্পানি, কিন্তু এখন আসলে যেটা হয়েছে যে ফ্রি আর্টোস এখন অ্যামাজন ওয়েব সার্ভিসের কিন্তু আন্ডারে চলে গেছে। এখন এটা ব্যাপারটা কি আসলে আমি একটু বলি, এটাও তোমরা আসলে তোমাদের ঘাটাঘাটির উপর আমরা ছেড়ে দিচ্ছি। সেটা হলো যে FreeRTOS এমন একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা যদি নর্মাল কোডিং এ যাই, আরডুইনো কোডিং এ যাই বা ইন্টারাপ্ট যে কোডিং গুলো আছে সেগুলোর যে ভয়েড লুপটা থাকে, এটা একটা সুপার লুপ। তার মানে কি, তুমি যদি ইন্টারাপ্ট করো বা অন্য কিছু করো, সেক্ষেত্রে তোমার যেটা হবে, তুমি যদি কয়েকটা টাস্ক একসাথে কিন্তু তুমি প্যারালালি চালাতে পারবা না।
তার মানে একটা টাস্ক করতে হবে, তারপরে একটা টাস্ক করতে হবে, তারপরে একটা টাস্ক করতে হবে। এভাবেই কিন্তু সুপারলুপ টাস্ক আসলে কাজ করে। কিন্তু FreeRTOS একটা এমন অপারেটিং সিস্টেম যেটা আসলে তোমাকে প্যারালালি একসাথে অনেকগুলো ফিচার কিন্তু তুমি একই সাথে ফাস্টার এবং স্মুথ করতে পারবা, মানে চালাতে পারবা। তো সেক্ষেত্রে তোমরা এটা একটু ঘাটাঘাটি করে দেখবা। কিন্তু এটার একটা রিকোয়ারমেন্ট আছে যে ফার্স্ট অফ অল যেগুলো ওয়ান কোর প্রসেসর সেখানে কিন্তু অনেক টাফ হয়ে যায়। এবং তোমরা পাশেই দেখতে পাচ্ছ যে মিনিমাম রিকোয়ারমেন্ট বলে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা অপশন রাখছি, যেটা হলো যে এই অপারেটিং সিস্টেম তুমি যদি ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে আপার দেন 25 মেগাহার্টজ এবং র্যাম কিন্তু 64 কিলোবাইট, এটার বেশি কিন্তু লাগতেছে। তো তুমি বুঝতেই পারছো যে কোন কোন বোর্ডে এটা ইউজ করতে পারবো, কোন কোন বোর্ডে ইউজ করতে পারবো না। অবশ্যই ডুয়াল কোর প্রসেসর লাগবে। তো এটা কিন্তু ESP32 ক্ষেত্রে আবার এদের বিল্ড ইন ফার্মওয়্যার দেওয়া আছে, যেখানে তুমি খুব সহজেই করতে পারবা। তাহলে এবং কেন করবা সেটা হলো যে তুমি যদি একটা প্রজেক্টে কয়েকটা ফিচার প্যারালালি চালাতে চাও, তার মানে কি আমার একটা সেন্সর ইনপুট নিব, একটা আউটপুট দিব, এবং এই অপারেটিং সিস্টেমে তুমি কি করতে পারবা, অনেক ফাস্টার ইন্টারাক্ট করতে পারবা এবং অনেক স্মুথলি ইন্টারাক্ট করতে পারবা। তো এটা আমি তোমাদের ঘাটাঘাটির উপরেই ছাড়ে দিচ্ছি। তো এটা তোমরা ঘাটলে বুঝতে পারবা, এবং এটা তোমরা ESP32 তে পাচ্ছ। এটা কিন্তু অন্য কোনো আর্ডুইনো উনো বা এসপি বা STM32 পাচ্ছ না, বা অন্য কোনো বোর্ডে তোমরা পাচ্ছ না, এই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আর কি। সো মোটামুটি আমরা আমার মনে হয় যে তোমরা আসলে এখন বুঝতে পারছো যে, আর মোটামুটি একটা ধারণা পাইছো যে আসলে আমরা আসলে কোন কোন বোর্ড আসলে কোন কোন ফিচারের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করব, বা মনে করো যে আমরা কোন কোন আমার প্রজেক্টে আসলে কোন কোন আমার ফিচার খেয়াল রাখতে হবে, যেটার উপর ডিপেন্ড করে আমি আসলে একটা প্রজেক্ট সিলেক্ট করব। আমার মনে হয় যে তোমরা মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পাইছো যে আমরা আমাদের সিলেকশনটা কিসের উপর ডিপেন্ড করে হতে পারে। তো মোটামুটি আমি এতটুকু সম্পর্কে আমার বলার ছিল। এখন আমরা আসলে কোশ্চেন অ্যান্সারে চলে যাব, যে তোমাদের এত কিছুর মধ্যে তোমাদের কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা তোমরা আরো কোনো তোমাদের জানার ইচ্ছা আছে কিনা। এরপরে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি আসলে আহ, আমাদের হোস্টের উপর। জি, আচ্ছা রিমু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে জিনিসগুলোকে বুঝাই দেওয়ার জন্য। সো ভাইরা সবাই, আজকে আমরা অনেকটুকু বেশি টাইম নিয়ে ফেলেছি, এর জন্য দুঃখিত। কিন্তু আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা হচ্ছে প্রশ্ন এবং উত্তর পর্বে চলে যেতে চাচ্ছি। তোমরা যারা এতক্ষণ ধরে ছিলে, তোমাদের কারোর মধ্যে যদি কোনো কিছু সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, আমি তোমাদেরকে পার্সোনালি ডেকে তোমাদের সাথে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বরকতুল্লাহ সাহেব বলেছে ক্যামেরা পার্ট অফ ইন্টারফেস দি রিপিটার। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখন যেহেতু সময় একেবারে কম হয়ে গিয়েছে, তো আমি আপাতত হচ্ছে কারো কাছ থেকে রিপিট করার মতো কোনো আমি জানতে নিতে যাচ্ছি না। যদি তোমার ডিটেল জানা থাকে তুমি তাহলে পরবর্তী রেকর্ডিং দেখতে পারো, অথবা তুমি পরবর্তীতে আমার কাছে আলাদা করে মেসেজ দিতে পারো। তো তোমাকে না পরবর্তীতে আমি আলাদা আবার হচ্ছে কোনো একটা রেকর্ডিং এ বা কনভারসেশনে আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে হাত তুলতে পারো। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে আবির খান। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে হচ্ছে রাকিব হাসান রহমান, হাউ ক্যান উই রান লুপ প্যারালালি ইন আরডুইনো? অ্যাকচুয়ালি হচ্ছে আরডুইনোতে প্যারালাল রূপ রান করানো সম্ভব না, যদি একদম থিওরিটিক্যালি বলতে হয়। বাট যদি প্র্যাকটিক্যালি বলি সেক্ষেত্রে বলা যাচ্ছে হচ্ছে এখানে ইন্টারাপ্ট করা হয়তো বা কোনোভাবে হ্যান্ডেল করা যায়। বাট একটা ইন্টারাপ্ট করালে সেই ইন্টারাপ্টের মধ্যে খুব বেশি ভারী কিছু ফাংশন রাখা যায় না। প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখেছি যদি ভারী ফাংশন রাখা সেটা কোনোভাবে কাজ করতে যায় না। খুবই পাতলা হালকা কোনো ফাংশন, যেমন একটা লাইট জ্বালানো বা একটা বাজার বাজার অন করা, এরকম টাইপের কিছু করা যায়। এর চেয়ে বেশি কিছু করতে গেলে সেক্ষেত্রে আরডুইনো সমস্যা তৈরি করতে থাকে আর কি। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, বরকতুল্লাহ সাহেব আবার হাত তুলেছে, তাহলে মাইক অন করে বলতে পারো। জি ভাইয়া, প্রশ্নটা ছিল যে আজকে তো অনেক জিনিস দেখানো হয়েছে, সেগুলোর মধ্যে হুম।
এবার সেগুলোর মধ্যে কোনগুলো আমার মনে রাখতে হবে বা আমাদের মনে রাখতে হবে, কোনগুলো কাজ করতে করতে শিখবো আর কোনগুলো আগে থেকে শিখতে হবে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আগে যতটুকু থেকে বলা মনে রাখতে হচ্ছে আমার দৌড়ে সবকিছু হচ্ছে প্রোভাইড করে দিয়েছি। এখন তোমাদের একদম সবকিছু যে এক্সপ্লোর করবে তা না, বা তোমরা যদি কোনো একটা স্পেসিফিক সিস্টেম নিয়ে এক্সপ্লোর করতে চাও সেটা তোমাদের ওই সিস্টেমের উপর তোমার কি কি জানা জরুরি সেটা তোমাকে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে ইন্টারফেস নিয়ে কথা বলা হয়েছে, এখানে সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে, ভোল্টেজ নিয়ে কথা বলা হয়েছে, 8 বিট কত বিট সিস্টেম, এই বিট সিস্টেমে কথা বলা হয়েছে, ক্লক স্পিড নিয়ে কথা বলা হয়েছে। তো যখন তুমি কোনো একটা সিস্টেম সম্পর্কে জানবে বা দেখবে একটা অ্যাডভার্টাইজ বা ইউটিউব ভিডিওতে, তখন তোমার আসলে মাথায় রাখতে হবে তবে এই সিস্টেমটা আসলে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। তো সুবিধা অসুবিধা মাথায় রেখে তোমার প্রজেক্টে কিভাবে কাজে লাগাতে হবে সেটাও তোমার ডিসিশন নিতে হবে। তো কিছু প্রজেক্টে হয়তো বা এতই সিম্পল আর্ডিনো ছাড়া আর কিছু লাগবেই না। কিছু প্রজেক্ট হয়তো আর্ডিনো হয়তো বা খুবই কষ্ট হয় চালাতে থেকে, সেক্ষেত্রে তোমার হয়তো ব্যাটার, তোমার হয়তো কোনো প্রসেসর লাগতে পারে, তখন তুমি তো অন্য মাইক্রোকন্ট্রোলার খুঁজে দেখতে পারো আর কি। এরকম তোমাকে বিভিন্ন চয়েস দেওয়া হয়েছে। কারণ একটা টেন্ডেন্সি দেখা যায় বাংলাদেশে কি, তো সবাই হচ্ছে একদম গণহারে হচ্ছে আর্ডিনো কিনে আর্ডিনো দিয়ে প্রজেক্ট বানায় সব উড়াই করে ফেলে। আর্ডিনো সারা কিন্তু সিস্টেম আছে এবং সেগুলো কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু একেবারেই সহজ, খুব যে কঠিন তা না কিন্তু। তুমি কেউ টেস্ট করে দেখে না যে এগুলো কিভাবে করে বা না করে আর কি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্রধান সমস্যা আমি যা দেখতে পাই আর কি। এবং যদি আমি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি বলি, বাজারে হচ্ছে বাকি যে মাইক্রো কন্ট্রোল যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক অনেক বেটার সলিউশন আর্ডিনো থেকে। কিন্তু জাস্ট সিস্টেম গুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারণে অনেক হচ্ছে ধরতে সাহস পায় না বা ভয় পায় যে আমি এদের ধরি এখানে কোনো সমস্যা হলে কোনো হেল্প পাবো কিনা, অনেক সময় হেল্প পায় না বা এই কারণে হচ্ছে ভয় থাকে আর কি। তো এই ব্যাপারে হচ্ছে আমি সবাই এনকারেজ করবো যে তোমরা হচ্ছে যদি কখন মুক্ত সিস্টেমে হাত দাও সেটা তোমরা হচ্ছে এই ব্যাপারগুলো ঘেটে দেখতে পারো আর কি। আচ্ছা, রাকিব স্যার আমার বলেছে ফর সিম্পল ফাংশন ভাই টু আমি রান। একটু হ্যাঁ হ্যাঁ, রিমোট প্লিজ। ভাই এখানে আমি একটু কথা বলি যে কোশ্চেনটা করছিল। আসলে ভাই দেখো আমরা বা কোনটা তোমার ইউজ করা উচিত, কোন বোর্ড ইউজ করা উচিত, এটা আসলে তোমার কাজের উপর ডিপেন্ড করে, তোমার এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। তুমি যখন প্রবলেম ফেস করবে তখনই কিন্তু আসলে বুঝতে পারবে যে আসলে তোমার কোনটা করা উচিত। আসলে এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে, মানে আমরা যদি ইনফরমেশন দেই কিন্তু তুমি কাজ না করলে আসলে সঠিক মতো বুঝতে পারবে আসলে, এটাই আর কি। আচ্ছা, ধন্যবাদ রিমোকে। সো পরবর্তী একটা প্রশ্ন হচ্ছে রাকিব ইয়াসর রহমান, ফর সিম্পল ফাংশনস টু রান প্যারালালি হুইচ ডেভেলপমেন্ট বোর্ড মাইক্রোকন্ট্রোলার শুড ইউ। সোজা কথা বলতে যাচ্ছে যে দুটা ফাংশন প্যারালাল রান করতে যায় তাহলে কোন মাইক্রোকন্ট্রোলার আমার চুজ করা উচিত। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু আচ্ছা বলি, ভাই, যেহেতু আপাতত আচ্ছা হচ্ছে বলেন। খুব দ্রুত জবাব দিতে হবে। তো সেটা হচ্ছে কি, যে আমরা যে লেভেলে কোডিং করি বা তোমরা যে লেভেলে কোডিং গুলা করো, যে সিম্পল যে আরডিনো আইডি তে যে কোড গুলা করো, শুধু কথা আরডিনো আইডির মাধ্যমে কখনোই প্যারালাল প্রসেসিং করা সম্ভব না। তোমাকে সিস্টেম চেঞ্জ করতে হবে, যেটা ধরো রিমোট তোমাদের আগে একটু আগে বলো আরটিওএস আছে, আরওএস আছে, এগুলো বেসিক্যালি এসপি সাপোর্ট করে। এসপি বেসিক ফিচারে হচ্ছে ডুয়াল কোর প্রসেসর, যেখানে একটা কোর শুধুমাত্র জিপিআইও পিন হ্যান্ডেল করে, আর একটা প্রসেসর হচ্ছে তোমার যে কোনো প্রকার কমিউনিকেশন অন্য লজিক গুলো হ্যান্ডেল করে আর কি। তো সেক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করে হয়তো কাজ করতে পারো এবং এই ব্যাপারে অলরেডি বাজারে কিছু এস্টাবলিশ প্রোডাক্ট আছে। আমি আপাতত তোমাদের পরবর্তীতে হচ্ছে কিছু লিঙ্ক দিয়ে দিব, তোমার হয়তো পরবর্তীতে তোমাদের গ্রুপে দেখতে পারবে আর কি, ঠিক আছে? আর তোমরা এখন যে লেভেলে কোডিং করো বা যে আর্ডিনোতে কোডিং করো, সেটা তোমাদের হচ্ছে বুদ্ধি খাটিয়ে তোমাদের কোডিং এর মধ্যে মাল্টিটাস্কিং সিস্টেমটা হচ্ছে একে ঢোকাতে হবে। আমরা অনেকে ভাবি কি মাল্টিটাস্কিং মানে দুটা কাজ একসঙ্গে চলা, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ধর আমি হচ্ছে কি বলবো, ধর আমি একই সঙ্গে হচ্ছে ভাত খাচ্ছি আর পানিও খাচ্ছি, ধরে নিলাম। তো এখন কথা হচ্ছে আমি একেবারে ভাত খাই একেবারে পানি খেতে পারি, আবার এরকম করতে পারি যে আমি এক তলা ভাত খেলাম আর এক ঢোক পানি খেলাম। সেক্ষেত্রে কি হয়, আমার ভাত খাওয়া শেষ হয়ে গেল, আমার গ্লাসে পানিটা শেষ হয়ে গেল। সেখানে মাল্টিটাস্কিং দেখলে মনে হচ্ছে আসলে মাল্টিটাস্কিং না, আমরা হচ্ছে এট এ টাইম কিছু কিছু কাজ অল্প অল্প করে করতেছি, এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো তোমরা যারা আর্ডিনো কোডিং করো তাদের ক্ষেত্রে বলে রাখছি আর্ডিনো তো হচ্ছে কখনো মাল্টিটাস্কিং সম্ভব না। থিওরিটিক্যাল যদি বলা হয়, প্র্যাকটিক্যালি তোমাদের হচ্ছে এইভাবেই হচ্ছে ভেঙে 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 তোমাদের হচ্ছে কোডিং করতে হবে, তোমাদের মাল্টিটাস্কিং মনে হয় আর কি, যে কাজটা আসলে আমি নিজে করে থাকি আর কি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে আর কি। আর যদি একদম পিওর মাল্টিটাস্কিং করতে চাও সেক্ষেত্রে হচ্ছে তুমি ইএসপি সাথে হচ্ছে আরটিও সিস্টেম চলে যাবে, শিফট করবে আর কি। ওকে, থ্যাংক ইউ। এরপর কি আর কোনো প্রশ্ন আছে কারো? তা হাত তুলতে পারো, মেসেজ লিখতে হবে না, হাত তোলো, কারণ সময় খুবই কম। জি ভাই, আরিফিন আনোয়ার একটা মেসেজ দিয়েছে চ্যাট বক্সে আচ্ছা, যে সাব্বির প্লিজ। জি জি, ইজ ESP32 পাওয়ারফুল দেন আরডিনো মেগা? আচ্ছা, ভাই এটা একটু ডিবেটেবল একদিক থেকে। হ্যাঁ, আরডিনো মেগা অ্যাকচুয়ালি অনেক দিক থেকে অনেক রিলায়েবল। রিলায়েবিলিটির কথা বলি, আরডিনো মেগা অনেক বেশি রিলায়েবল।
আর যদি পাওয়ারফুলের কথা বলি, এসপি হাতে একটু ধারে কাছে আরডুইনো মেগা আসলে নাই। কেন? কারণ এসপি হাতে পারপাসটা হচ্ছে তার মধ্যে আইওটি প্রজেক্ট করা। আইওটি প্রজেক্ট কিরকম, সে হচ্ছে ছোটখাটো কিছু সার্ভার সে নিজের থেকে দাঁড় করানো যায়, তাকে তার মধ্যে কি একটা ওয়েবসাইট সেট করে রাখা যায়, যেটাকে তুমি হচ্ছে পরবর্তীতে সার্চে দেখতে পারবে, যেটা বলে কখনোই আর্ডিনো করা সম্ভব না। এবং এই কাজগুলো করার জন্য তার মধ্যে কোনো মোটামুটি অল্প হলেও দেওয়া আছে। অল্প মানে কি, তার কাছে যে 4 MB যে হচ্ছে ফ্ল্যাশ মেমোরি এবং 500 কিলোবাইট যে র্যাম, এই র্যামটা হচ্ছে আর্ডিনো তার ধারে কাছে নাই। আর্ডিনো ফ্ল্যাশ মেমোরি 256 কিলোবাইট, র্যাম হচ্ছে কত আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই, সম্ভবত 32 কিলোবাইট বা একটু বেশি হতে পারে, আমার এই মুহূর্তে হয়তো আমি ভুল হতে পারি, অনেকদিন ঘাটা হয় না তো। বাট ধারে কাছেও নাই। কিন্তু ইএসপি যে পারপাসে করা হয়েছে সেই পারপাসের কথা যদি বলি, সেক্ষেত্রে তার হচ্ছে পাওয়ার খুবই কম। আইওটির যে প্রসেস যেটা পারপাসের কথা বলা হয়, সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটে হয়তো একটা বা দুইটা রেক্টেঙ্গুলার বাটন ঢুকাইলা, তোমার র্যাম ফুল হয়ে গেছে, ব্যাপারটা এরকম আর কি। কিন্তু যদি আমি হেড টু হেড কম্পারিজন করি সিম্পল প্রজেক্ট বানানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে এসপি হাতে একটু ধারে কাছে আরডিনো মেগা আসলে নাই। ওকে, তারপর আচ্ছা, আশা করি আরফিন আমার তুমি বুঝতে পেরেছো। এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে আনমিউট করে ডাইরেক্ট কোশ্চেন করতে পারো। আর কারো কি কোনো কোশ্চেন? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি খুব সম্ভব নেহা হাত তুলেছিল, নুসরাতুল ইসলাম নেহা। হয়তো বা হার্ট ছিল। জি জি, নেহা আপু, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না না ভাইয়া, একটু ভুলে হয়েছিল, সরি। আচ্ছা, ইটস ওকে আপু। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে এগোতে পারি আজকে। আচ্ছা, আমাদের মাঝে হচ্ছিল বারকাতুল্লাহ হাত তুলেছে, তোমার কোশ্চেনটা তুমি আনমিউট করে করতে পারো। আচ্ছা ভাই, এমনিতে বিগিনার ফ্রেন্ডলি কোনটা হবে, কোনটা দিয়ে শুরু করা উচিত বা কিভাবে শুরু করা উচিত? বিগিনার ফ্রেন্ডলি বলে একদম চোখ বন্ধ করে বলে দিই, আরডিনো হচ্ছে ন্যানো কিনো। তবে আরডিনো যদি একটু পাওয়ারফুল দরকার হয়, আরডিনো মেগা কিনো, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। অনেকে মনে করে যে আরডিনো মেগার দাম অনেক বেশি, তাহলে হচ্ছে আমি একটু ছোটখাটো কিছু কিনি, সেক্ষেত্রে আরডিনো ন্যানো কিনতে পারো। আরডিনো থেকে আরডিনো ন্যানো অনেক দিক থেকে ভালো হবে যদি করা হয়। আর মেগা হচ্ছে তোমার অনেক বেশি পিন থাকে, এত বেশি পিন যেগুলো তুমি ইউজ করে শেষ করতে পারবে না। তো ওই পিনগুলোর জন্য তুমি হচ্ছে আরডিনো মেগা নিতে পারো পরবর্তী কোনো একটা কমপ্লেক্স প্রজেক্ট করতে চাও। কিছু প্রজেক্ট থাকে তোমার হচ্ছে অনেক অনেক পিন লাগে, সেক্ষেত্রে তুমি আরডিনো মেগা হচ্ছে আরামসে ব্যবহার করতে পারবা। এখানে তোমার হচ্ছে অন্য কোনো মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এই পিনের ধারে কাছেও থাকবে না, হ্যাঁ। তো আমি সাজেশন করবো বিগিনার হিসেবে আরডিনো দিয়ে শুরু করতে পারো, যে কোনো একটা ভার্সন নিয়ে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আশা করছি আর কারো কোনো ধরনের প্রশ্ন নেই, সবার সব ধরনের কনফিউশন দূর হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে আগামীকালকেও তোমাদের জন্য আরো একটি সুন্দর ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। তোমরা সকলেই সেখানে আমন্ত্রিত, আশা করছি তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকবা। এবং আমি আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং